ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। তর্ক যখন থামতে চায় না, মানে না কেউ সালিশ, আমরা তখন তুলে নিলাম লম্বা দুটো বালিশ। অন্নদা শঙ্কর রায়। সমস্ত দ্বন্দ্বই যদি ওই পিলো ফাইটিং এর মতো নরম সরম হতো, কিন্তু রাজনীতি কোনোদিনই অত সরল সংঘাতে সামিল হয় না। আর আমাদের রাজ্যের রাজনীতি তো নয়। করোনা থেকে ঘূর্ণিঝড়, সমস্ত ইস্যুতে যুযুধান তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস। আজ বিধায়কদের সঙ্গে ভিডিও বৈঠক সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তীব্র আক্রমণ করলেন বিজেপিকে। উল্টো দিকে বিজেপি আবার বাংলার নবনির্বাণের স্লোগান তুলে জোরদার প্রচার শুরু করেছে। বঙ্গ রাজনীতির এই চাপানুতর নিয়ে আমাদের আজকের আলোচনা। তবে এই অনুষ্ঠানেই আপনাদের দেখাবো একটা লজ্জার ছবি। পরিবেশ বিধি, করোনার স্বাস্থ্যবিধি, সমস্ত কিছু একেবারে শিখে তুলে প্রশাসনের নাকের ডগায় ময়দানের মাটি খুঁড়ে চলল করোনা মাতার পুজো। তবে সেই অবিজ্ঞানের অন্ধকারের আলোচনার আগে শুরুতেই দেখব কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার কি জবাব দিল বিরোধীরা। দেখুন, আমরা যখন লড়াই করছি কি করে দুর্যোগ থেকে রক্ষা করা যাবে, দুর্ভোগ থেকে রক্ষা করা যাবে, আর তখন একটা রাজনৈতিক দল রোজ বলে বেড়াচ্ছে বাংলায় আগে এদের তাড়াও, বাংলায় আমাদের ভোট দেয়। এটা রাজনীতি করার টাইম? আমফান তুফানে যত বৃক্ষ ঝরে পড়ে গেছে, সেই বৃক্ষের টাকা কোথায় গেল? কত টাকার বৃক্ষ পড়েছে? অতএব আমফান তুফান তৃণমূলের আরেকটা কেলেঙ্কারি করবার সুযোগ করে দিল। আমি মুখ্যমন্ত্রীর কাছে হিসাব চাই। মহামারী এবং দুর্যোগের জোড়া ফলায় রাজ্যবাসী ঘোর সংকটে, কিন্তু এর মধ্যে থেমে নেই রাজনৈতিক বাকযুদ্ধ। করোনা এবং উম্পুন মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বারবার সুর চড়াচ্ছে বিজেপি। শুক্রবার সেই আক্রমণের জবাব দেন মুখ্যমন্ত্রী। একদিকে কোভিড-19, অন্যদিকে আমফান, সব একসাথে। গত 3 মাস ধরে কারো কোনো ইনকাম নেই। আমাদেরও প্রতি মাসে প্রায় 6,500 কোটি টাকা করে আমাদের রেভিনিউ আর্নিং নষ্ট হয়েছে, কিন্তু আমাদের টাকাটা বার্নিং হয়েছে। কারণ 1 তারিখ হলেই আমাদের মাইনে দিতে হয়, পেনশন দিতে হয়। কিন্তু একমাত্র সরকার ওয়েস্ট বেঙ্গল, মনে রাখবেন, 55,000 কোটি টাকা দেনা শোধ করেও আমরা কিন্তু 1 তারিখে মাইনে পৌঁছাচ্ছি মানুষের কাছে। আমরা কারো থেকে 1 পয়সা কাটিনি। বিজেপি অবশ্য এসবে গুরুত্ব দিতে নারাজ। উনি তো রাজনীতি ছাড়া জীবনে কিছু করলেনই না। তার যদি চোখের দোষ হয় সেটা আমার দোষ নয়। আজকে আমি পুরো সল্টলেকে ঘুরে ঘুরে গাছ লাগিয়েছি পরিবেশ দিবসে। উনি ভাষণ দিয়েছেন, ওনার মেয়র ভাষণ দিয়েছেন। যখন গাছ পড়ে রাস্তায় আটকে গেছে, আমি গাছ কেটেছি নিজে। আর আজকে পরিবেশ দিবসে মানুষকে সচেতন করার জন্য আমরা গাছ লাগিয়েছি। ওনার এমপি মন্ত্রীরা কোথায়? আমি রাস্তায় বেরোলে আমাকে পুলিশ দিয়ে আটকানো হচ্ছে। কেন? বুক ফেটে যাচ্ছে বিজেপি রাস্তায় নামলে, দিলীপ ঘোষ রাস্তায় নামলে, এত ভয় কেন? পরিযায়ী শ্রমিকদের নিয়েও তৃণমূল বিজেপির তরজার পারদ সপ্তমে। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে এদিন ফের মোদী সরকারের বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটা ট্রেনের ভাড়া আমরা দিয়েছি এবং আগামী দিন আরও 1.5 লাখ লোক আসবে ট্রেনে। সেন্ট্রাল গভর্নমেন্ট প্ল্যানিং না করে লক্ষ লক্ষ মানুষকে ছেড়ে দিয়েছেন, যাদের একটু ট্রিটমেন্ট দেয়নি, খেতে দেয়নি, 1 পয়সা হাতে দেয়নি। তারা অসুস্থ অবস্থাতেও অনেকে আসছেন, ট্রেনে অনেকে মারা গেছেন। এবং আমাদের কোভিড-19 সংখ্যা অনেক কম ছিল, কিন্তু বেড়ে গেছে। তার কারণ হচ্ছে একটাই, যে আমাদের অনেক ভাই বোনেরা বাইরে থেকে এখানে আসছে। রাজ্যের কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে অব্যবস্থার অভিযোগ তুলে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোয়ারেন্টাইন সেন্টারের যে হাল হকিকত সে বিষয়ে চিঠিটা দিয়েছি। কোয়ারেন্টাইন সেন্টারগুলো এখন হ্যারাসমেন্ট সেন্টারে পরিণত হয়েছে। রাজ্য সরকারের দ্বারা এই কোয়ারেন্টাইন সেন্টার পরিচালনা সম্ভব নয়। বিভিন্ন সমাজসেবী যে সংগঠন আছে, এক একটা সংগঠনকে কোয়ারেন্টাইন সেন্টারের দায়িত্ব 1, 2, 3 করে সামর্থ্য অনুযায়ী দিন। সব মিলিয়ে করোনা এবং উম্পুন নিয়ে রাজনৈতিক পর্যায়ে রাজ্য রাজনীতি এখন সরগরম। এবিপি আনন্দ। কোনো সন্দেহ নেই যে করোনায় আন্ডারকারেন্ট ছিল রাজনীতি, কিন্তু প্রকাশ্যে রাজনৈতিক চাপানুতর বহুদিন পরে বোধহয় এই মাত্রায় উঠল। আমার রাজনৈতিক দলের প্রতিনিধিরা আমার সঙ্গে আছেনই। প্রথমে যাব বিজেপির জয়প্রকাশ মজুমদারের কাছে। জয়প্রকাশ বাবু, আপনি একেবারে শুরুতে শুনলেন যে 3 মাস আপনারা কেউ রাস্তায় বেরোননি,
লিউকোপ্লাস দিয়ে ঘরের কোণে লুকিয়ে বসেছিলেন এবং একমাত্র তৃণমূল কংগ্রেস যারা কাজ করেছেন, অন্যরা করেননি। এর ভেতরে স্পেসিফিক্যালি বলছেন যে একটি রাজনৈতিক দল তারা রাজনীতি করেছে, বিজেপি, এবং তারা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাও, তৃণমূলকে সরাও। কই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না যে দিল্লি থেকে নরেন্দ্র মোদীকে তাড়াও, যান না গিয়ে গাছ পুতুন না। আমার প্রথম প্রশ্নটা একটাই থাকবে জয়প্রকাশ দার কাছে, কটা গাছ পুঁতেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চাইছেন? না, আমি প্রথম সুমন অন্য প্রশ্ন যেটা শুরু করেছিলে সেটা একটু বলে দিই। হ্যাঁ, যে ভয়ে 3 মাস বেরোয়নি বলে উনি বললেন। আচ্ছা, লকডাউনের সময় কি বেরোনোর কথা ছিল? আর যদি বেরিয়ে থাকেন, বলেছেন আমরা তো বেরিয়েছি, তার মানে এই সমস্ত সংক্রমণ যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাহলে উনি সেই তার দায়িত্ব নিয়ে নিলেন প্রথমেই। কারণ লকডাউনে না বেরোনোটাই তো নিয়ম, সেটাই তো সবাইকে মাননীয় ওখানে বলেছেন যে কেউ বেরোবেন না বাড়ি থেকে। আর এখন বলছেন যে 3 মাস কেউ বেরোয়নি। মানে এই যে দ্বিচারিতা, মানে কখন কি বলবেন তার কোনো ঠিক নেই। এবং সত্যি বলতে গেলে কি এই রাজ্যের প্রধান, তার মুখে এসব কথা মানায় না। অন্য পলিটিক্যাল পার্টিকে অ্যাটাক করতে হবে মানি, কিন্তু মুখে বলবেন রাজনীতি করো না, কিন্তু দেখুন এটাতেও রাজনীতির বাণী যে 3 মাস বেরোয়নি, আমরা বেরিয়েছি। আরে তাহলে সংক্রমণটা এই ছড়িয়ে দিয়েছেন আপনারা। তাহলে এইটা বলুন অন্তত যে বিজেপি সংক্রমণ বাড়ানোর জন্য দায়ী নয়, তারা তো বাড়িতেই ছিল। শুনুন, একটা কথা বলি, বলছেন মানুষদের মাইনে দিতে হয়েছে, সেটা নাকি টাকা বার্নিং হয়েছে ওনার। আজকে আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন লড়াই করেছি, আমি ওনার কথাগুলো তুলে তুলে বলছি, আমরা যখন লড়াই করছি, আমরা মানে কারা? লড়াই করেছে এই পশ্চিমবঙ্গের 9.5 কোটি লোক, তারা কষ্টের মধ্যে। শুধু তৃণমূল আর আমরা বলে যখনই বলেন, তখন তিনি মানুষদের আলাদা করে দেন, শুধু আমি আমি আমি। বেশ বেশ বেশ, আমি প্রত্যেক আজকে চেস ক্লক নিয়ে বসছি, প্রত্যেককে সমান সময় দেব। তবে লড়াই করেছেন নয়, পশ্চিমবঙ্গের মানুষ এখনো লড়াই করছেন ওই একই করোনা বা কোভিডের সঙ্গে। আমি দেবাংশুর কাছে একেবারে স্পেসিফিক প্রশ্ন নিয়ে আসবো, সেটা হচ্ছে যে বিজেপির কিন্তু অভিযোগ, বিরোধীদের অনেকের অভিযোগ, যে নেতা হোক, জনপ্রতিনিধি হোক, সাংসদ বা বিধায়ক হোক, তারা বাড়ি থেকে বেরোতে পারেননি। তার কারণ বাড়ি থেকে তাদের বেরোতে দেয়া হয়নি। কেন দেয়া হয়নি? দিলীপ ঘোষ থেকে অর্জুন সিংহ, জন বাল্লা থেকে লকেট চট্টোপাধ্যায়, সুকান্ত মজুমদার বালুরঘাটের এমপি, জন বাল্লার বাড়ির সামনে গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। জগন্নাথ সরকার নদিয়ার এমপি, তিনি বেরিয়েছিলেন রাত 3টের সময়, তাকে নোটিশ সার্ভ করা হয়েছে। এবং বিরোধীদের, বিশেষ করে বিজেপির অভিযোগ যে তাদের নেতাকর্মীরা ত্রাণ পর্যন্ত দিতে দেওয়া হচ্ছে না, লকডাউনের অজুহাতে বাড়িতে আটকে দেওয়া হচ্ছে। দেবাংশুর সময় শুরু এখন। আচ্ছা, প্রথমে একটা কথা বলি, জয়প্রকাশ দা সুন্দরভাবে শুরু করলেন। দেখবেন কোনো প্রচারের আগেই ডিসক্লেমার দিয়ে দেওয়া হয়, এটার জন্য কিন্তু এটা দায়ী নয়, এটা ক্ষতিকারক, মানে ওটা দিয়ে দেন কারণ যারা ডিসক্লেমারটা দেন তারা বুঝতে পারেন যে মানুষের ওটা নিয়েই সন্দেহ হতে পারে। এই যে জয়প্রকাশ দা বললেন শুরুতেই যে বিজেপি কিন্তু এই সংক্রমণের জন্য দায়ী নয়, তার মানে এটা বোঝা গেল তো। তার মানে এই ডিসক্লেমারটা অনেকটা এরকম আসছে যে এতদিন বাংলার মানুষের একটা বদ্ধমূল ধারণা এটা হয়ে গেছে যে বাংলায় সংক্রমণের জন্য কোনোভাবে কেন্দ্রীয় সরকার বা বিজেপি দায়ী। এই ডিসক্লেমারই দিলীপ ঘোষ বাবুও দেন। কেমন? আজকাল ভিডিওতে তিনি ফেসবুকে তিনি পোস্ট করার সময় ভিডিওর উপরে লিখে দেন এটা কিন্তু ফেক ভিডিও নয়। মানে পাবলিক জানে যে দিলীপ বাবু কিছু পোস্ট করা মানেই ওটা ফেক, বিজেপির লোক পোস্ট করা মানেই ফেক, তাই দিলীপ বাবুদের বলে দিত এটা কিন্তু ফেক ভিডিও নয়। জয়প্রকাশ বাবু অনেকটা সেরকম বললেন। এবার আসি আসল কথায়, রাজনীতির প্রশ্ন। আচ্ছা সুমন দা, আমরা পরপর যদি কতগুলো নাম দেখি, দেবর্ষী চৌধুরী যেমন ধরুন রায়গঞ্জের বিজেপির সাংসদ, তিনি দিল্লি থেকে এসেছিলেন, এসে তাকে কোয়ারেন্টাইনে যাওয়ার কথা ছিল। তার বাড়িতে যখন প্রশাসনের তরফ থেকে কোয়ারেন্টাইনের নোটিশ মারতে যাওয়া হয় তখন তিনি ঝামেলা অশান্তি করেন। তার পরের দিনই আপনাদেরই চ্যানেলে দেখেছিলাম তিনি কোয়ারেন্টাইন না মেনে মানুষের সাথে মিলে বেড়াচ্ছেন। এখন তিনি যদি করোনা তার মধ্যে থেকে থাকতো, ভগবান না করুন যেন না থাকে, তাহলে সাধারণ মানুষ আক্রান্ত হতে পারতো, তারা মানেননি। জগন্নাথ সরকারের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই হয়েছিল, আপনাদের এখানে আগের দিনই আমি প্রোগ্রাম করে অলরেডি গিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে বিজেপি দলটা মনে করছে যে তাদের করোনা হতে পারে না, তাদের শরীরে করোনা ঢুকতে পারে না, তারা মানুষের মধ্যে মিশে যেতে
পারেন, এবং তারা যেটা করবেন সেটা কখনোই করোনা বৃদ্ধির জন্য দায়ী নয়। যেমন কি ভারতটা এবং বাংলাদেশের বর্ডার খুলে দাও, বাংলার মানুষ মরে যাক, না না করোনা বাড়বে না। মদের দোকান খুলে দাও, করোনা বাড়বে না, কিচ্ছু হবে না। করোনা আক্রান্ত কেন্দ্রীয় টিমের সদস্যদের বাংলায় পাঠিয়ে দাও, তারা উইদাউট পিপিই গোটা বাংলা ঘুরে বেড়া কোয়ারেন্টাইনে না থেকে, না না তাতেও কিচ্ছু হবে না। আপনি একটার পর একটা কাণ্ড করে যান, তাতে বাংলার কোনো রকমের ক্ষতি হবে না। এই যে ধারণাগুলো তাদের মধ্যে, পচা টেস্ট কিট পাঠাও বাংলার মানুষকে, বাংলা টেস্ট না করে বাংলা যখন জানাক যে পচা টেস্ট কিট এসছে, নষ্ট টেস্ট কিট এসছে, তারপরে সেটা নিয়ে প্রতিবাদক, না না তাতেও করোনা বাড়বে না। এই করে করে বাংলাকে ডুবিয়েছে, গোটা দেশকে ডুবিয়েছে। অভিযোগের তীর বিজেপির দিকে। কিন্তু আমি দ্রুত এইবার আপনাদের যেটা দেখাবো, ঘূর্ণিঝড় এবং করোনা পরিস্থিতি, এই প্রেক্ষিতে একেবারে স্পষ্ট বিজেপি এবং বিরোধীদের বক্তব্য রাজ্য সরকার ব্যর্থ। রাজ্য সরকারের বক্তব্য একমাত্র সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে এবং করেছে রাজ্য সরকার, এই পশ্চিমবঙ্গ সরকার। আজকে রীতিমতো সাংবাদিক বৈঠক করে সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম এই রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন। তবে সুব্রত মুখোপাধ্যায় তার সঙ্গে এটাও যোগ করলেন, দলের যে নেতারা দুর্দিনে মানুষের পাশে দাঁড়াননি তারা ঠিক কাজ করেননি। দেখুন, করোনা এবং উম্পুন মোকাবিলা নিয়ে বিরোধীদের আক্রমণের জবাব দিতে সাংবাদিক বৈঠকের কর্মসূচি নিয়েছে তৃণমূল। কিন্তু শুক্রবার সেই সাংবাদিক বৈঠকে দলীয় জনপ্রতিনিধিদেরই সমালোচনায় সরব হলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। যারা মানুষের পাশে দাঁড়ায়নি তারা ঠিক কাজ করেননি। আমি নিজে সমালোচনা করি যে সাগরে কোনো মন্ত্রী যায়নি, এই যে সাগরে যায়নি পাশেই একজন মন্ত্রী আছে, তো তিনজন, ওই কাকদ্বীপী মন্ত্রী আছে, ওপারেই হলো সাগর। এগুলো হলো ন্যাচারাল চলার পথের ত্রুটি। বিরোধীরা গোড়া থেকেই এই ইস্যুতে শাসক দল ও সরকারের বিরুদ্ধে সরব। এই পরিস্থিতিতে পঞ্চায়েত মন্ত্রীর মন্তব্য তাদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে। ঝড়ের পর থেকে শাসক দলের কাউকে বা প্রশাসনের কাউকে খুঁজে পাওয়া যায়নি। আজকের তারিখ পর্যন্ত 50% বাড়িতে বিদ্যুৎ জ্বলে না দক্ষিণ 24 পরগনা জেলার। এই বাইরে থেকে বিভিন্ন মানুষ কার্যত তারা সহযোগিতা করেছেন বলে জেলার বহু জায়গাতে কিছু খাবার পৌঁছে দেওয়া গেছে, কিছু জল পৌঁছে দেওয়া গেছে। ফলে কার্যত প্রশাসনহীন একটা রাজ্য, যেখানে চূড়ান্ত অরাজকতা। রাজ্যের আরেক মন্ত্রী ফিরহাদ হাকিম অবশ্য এদিন সাংবাদিক বৈঠকে দাবি করেন, দুর্দিনে মানুষের পাশেই থেকেছে তৃণমূল। পশ্চিমবঙ্গ আজকে একটা বিশাল কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে করোনা নির্মূল করার প্রচেষ্টা, অন্যদিকে আমফানে যে ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের পাশে দাঁড়িয়ে সেটা পূরণ করার প্রচেষ্টা। আমাদের একটা বিরোধী, তার নাম বিজেপি, সব সময় কুৎসা করার চেষ্টা করছে। সল্লেকের বাড়ির দোতলার থেকে একতলায় নেবে, কিছু মিথ্যা রটনা করে দিয়ে আবার টুক করে উঠে গিয়ে নিরাপদ স্থানে রয়েছেন। যদিও তৃণমূলের এই দাবিতে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। কলকাতা বিধাননগর যখন গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছিল, আমরা কিন্তু ফিরহাদ হাকিমকে কেউ কুঠার নিয়ে নামতে দেখেছেন? দিলীপ ঘোষ নেমেছে কুড়ুল নিয়ে, লোকজন নিয়ে। উনি তো বাণী দিয়েছেন 7 দিনের মধ্যে কারেন্ট আশা করবেন না, জল আশা করবেন না, 7 দিন বেঁচে থাকলে তারপরে পাবেন। আপনারা যেদিন থেকে ঝড় এসে টাকার চিন্তা করছেন, মানুষের চিন্তা করেননি। যেন বিজেপির বিরোধিতা করার জন্য এত সমনস্য করার দরকার নেই। আমরা আমাদের কাজ করছি, আগামী দিনে মানুষ তার বিচার করবে। সব মিলিয়ে বিরোধীদের আক্রমণের জবাবে তৃণমূলের পাল্টা কর্মসূচি ঘিরেও রাজনৈতিক দরজার পারদ সপ্তমে। উজ্জ্বল মুখোপাধ্যায়, ঋত্বিক মণ্ডল ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দেবাংশু, তুমি শুনলে যে অন্য কেউ নয়, সুব্রত মুখোপাধ্যায়, সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী। তিনি বলছেন যে ঘূর্ণিঝড়ের পর তৃণমূলের যারা মানুষের পাশে দাঁড়াননি তারা ঠিক করেননি। সাগরে সরকারের কোনো মন্ত্রী যাননি, কাকদ্বীপে ছিলেন তবু সাগরে যাননি, এটা ভুল হয়েছে। আমি বলছি দুটো তো একসঙ্গে ঠিক হতে পারে না। এক হচ্ছে হয় মানুষের পাশে দাঁড়িয়ে সবাই কাজ করেছেন, আর নয়তো ক্যাবিনেট মন্ত্রী তার সমালোচনা সঠিক যে সাগরে না গিয়ে ভুল হয়েছে। দেখুন সুমনদা, সুব্রতবাবু আপনারাও জানেন অনেক বর্ষিয়ান রাজনীতিবিদ এবং তিনি আমাদের দলের অভিভাবকের মতো। আমরাও তাকে ফলো করি, তার থেকে রাজনীতির শিক্ষা নিই। এখন সুব্রতদা যদি কোথাও দেখে থাকেন এরকম কিছু, হয়তো কোনো জায়গায় যাওয়ায় মিস হয়ে গেছে কারোর, বা কোনো জায়গায় কেউ যাননি, সেটা তিনি তার মতামত রাখতেই পারেন। এ বিষয়ে মন্তব্য রাখার কিছু নেই, এবং অবশ্যই দলের অভ্যন্তরে সেই বিষয়ে আলোচনা হবে, সেই না কি না হবে সেটা পরের কথা। কিন্তু যে দিলীপ বাবুরা বলে বেড়াচ্ছেন যে এর আগেও দেখলাম আপনি বামফ্রন্টের একজন প্রতিনিধিও বললেন যে মানুষের পাশে কাউকে খুঁজে পাওয়া যায়নি, প্রশাসনকে খুঁজে পাওয়া যায়নি। আমি বলছি এই যে 5 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 20,000 টাকা করে পাঠিয়ে দেওয়া হলো, এটা কে পাঠালো? বর্তমান রাজ্য সরকার পাঠালো। এই যে এত বড় বড় ঝড় গোটা পৃথিবী দেখেছে, আমাদের
ওড়িশাতেই গত বছর একটা বড় ঝড় চলে গেছে, সেখানে আমরা দেখেছি প্রায় 1-1.5 মাস ইলেকট্রিসিটি ছিল না, সেখানে একটা বড় অংশের মানুষের কাছে ইলেকট্রিসিটি রিস্টোর করে দিয়েছে একটা সরকার এই কোভিডের মতো সময় দাঁড়িয়ে, যেখানে ম্যান পাওয়ারের পরিমাণ যথেষ্ট কম। সেটা কে করেছে? এই প্রশাসন করেছে। মানুষের কাছে এতদিন ধরে চাল ডাল পৌঁছে দেওয়া, খাবার পৌঁছে দেওয়া, এই পরিস্থিতির মধ্যে যেখানে রাজ্যের আর্নিং নেই, এই যে রাহুল বাবু বললেন তখন যে মাইনে দেওয়াটাকে তারা আর্নিং না বার্নিং মনে করেন, আমি বলছি রাহুল বাবু ভুলে গেছেন ত্রিপুরাতে বিজেপি সরকার, নাহলে উনি জানেন না, ত্রিপুরার বিজেপি সরকার মিড ডে মিলই দেয়নি লকডাউন চলাকালীন 3 মাস একটা বাচ্চাকে। মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে খালি পেটে থাকতে দেননি, প্রত্যেকটা কর্মচারীকে মাইনে দিয়েছেন। এটাকে যদি প্রশাসন না বলেন, প্রশাসন কাকে বলবেন? সেই দেশে যেখানে পরিযায়ী শ্রমিকদের মারধর করা হচ্ছে। বিশ্বাসের কাছে প্রথমবারের জন্য যাব, এটাকে যদি প্রশাসন না বলে, প্রশাসন কাকে বলবেন? উন্নয়নের কাজ অ্যাজ ইট ইজ রয়েছে। দেবাংশুর দাবি এই কোভিডের মাঝখানেও যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ ইত্যাদি রেস্টোর করা গেছে, মানেন? দেখুন, আমি প্রথমেই বলি যে আসলে এই ধরনের বিপর্যয় মোকাবিলায় সরকারি ভাবনার দৈন্যটা প্রকাশিত হয় তার সাফল্যের মধ্যে দিয়ে। এই কারণের জন্য বলছি এটা কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার দুজনের ক্ষেত্রেই ঠিক, দুজনেই যে ব্যর্থতা, আমি বলছি যে দুটো বিপর্যয় বড় চলছে, একটা হচ্ছে করোনা এবং আর একটা চুমফুন আমাদের রাজ্যের ক্ষেত্রে, সেটা মোকাবিলা যেভাবে করেছেন। এই কারণের জন্য এই কথাটা ইম্পর্টেন্ট। আসলে সবাই বলছেন রাজনীতি করবেন না, কিন্তু আসলে সূক্ষ্মভাবে এবং পারহ্যাপস মোস্ট সফিস্টিকেটেড ঢঙে যে যার নিজের হিডেন এজেন্ডার রাজনীতিটা কিন্তু প্রত্যেকে করে চলেছে। এই কারণের জন্য আমি বলছি যে কেন্দ্রের সরকার এই বিপর্যয় মোকাবিলায়, পরিযায়ীদের কথা আমরা বলেছি যে প্রস্তুতিহীন একটা মোকাবিলার পদ্ধতি ছিল 10 কোটি মানুষকে বাড়ি ফেরানোর, তার সাথে মানুষের যখন ব্যাংকের টাকা পাঠানোর কথা তখন সেটা পাঠানো গেল না, আসলে তাদেরকে ধার দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে যাদের ধার শোধ করার কোনো উপায় নেই। আপনি বিশেষ প্যাকেজের নাম করে তাদের হিডেন এজেন্ডা যেগুলো ছিল, সেটা হচ্ছে যে ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে সব বিক্রি করা, যেখানে বলা হচ্ছে আত্মনির্ভরশীল ভারত, সেখানে হচ্ছে যার আগে ভারত নামের পরে ভারত এরকম কোম্পানি, লাইফ ইন্স্যুরেন্স, এয়ার ইন্ডিয়া, আইডিবিআই সব বিক্রি হচ্ছে। দিজ আর অল হিডেন এজেন্ডা। কৃষকের সংস্কারের নামে কৃষকের চাষের পথ অবরুদ্ধ হচ্ছে, শ্রম আইন সংশোধন করে সেটা অবরুদ্ধ হচ্ছে। এবং এবার আমাদের রাজ্যে যদি আসেন, এই যে বিপর্যয় মোকাবিলায় আমাদের মেয়র সাহেব প্রাক্তন যেটা বলছিলেন, আমি বলছি যে দায় চাপানোর রাজনীতি এ রাজ্যে ভয়াবহ। ভাগ্যিস সেদিন বিপর্যয়ের পর সেটা বলেছিলেন যে এই বিদ্যুৎ বিপর্যয়, আপনি দায় চাপানোর কথা বলছেন, আমি আপনার সামনে একটা ছবি রাখবো, তারপর আবার আপনার কাছে যাব। সেটা হচ্ছে কেন্দ্রীয় টিম এসেছে, এবং এর আগে কোভিড মোকাবিলায় যে দফায় দফায় কেন্দ্রীয় টিম আসতো তাদের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্কের কথা সেটা কতটা তিক্ত আমার বলার অপেক্ষা রাখে না। কিন্তু আজকের ছবিটা কিন্তু সহযোগিতার এবং সম্পূর্ণ আলাদা। আমি এই দুটো ছবির তফাৎ নিয়ে আসবো আবার পার্থপ্রতিম বিশ্বাসের কাছে, কিন্তু তার আগে দেখাবো কতটা আলাদা। আজকে আকাশপথে একটি টিম ভ্রমণ করলো, আর একটা টিম সড়ক পথে উত্তর 24 পরগনায় গেল। দেখুন, করোনা এবং লকডাউনের পর উম্পুন, ফের সরেজমিনে পরিস্থিতি দেখতে পশ্চিমবঙ্গে এলো কেন্দ্রীয় দল, জানিয়ে আবারও শুরু হলো তৃণমূল বিজেপি তরজা। উম্পুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে বৃহস্পতিবার কলকাতায় পা রাখে 7 সদস্যের কেন্দ্রীয় দল, নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব অনুজ শর্মা। শুক্রবার 2 24 পরগনার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা। এদিন সকাল 10:15 দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা কলেজ মাঠে নামে কেন্দ্রীয় দলের হেলিকপ্টার। উম্পুনের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাথর প্রতিমায় আমরা রয়েছি, এবং পাথর প্রতিমায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। ড্যামেজ অ্যাসেস কর রহে হ্যাঁ বাস। এদিন সকাল 10:20 নাগাদ উত্তর 24 পরগনার সন্দেশখালীর ধামাখালীতে যায় কেন্দ্রীয় দলের বাকি 4 সদস্য। জলপথে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি দুর্গতদের সঙ্গে কথা বলেন তারা। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা যখন ধামাখালী থেকে কলকাতার দিকে ফিরছিলেন, তখন তাদের কাছে ত্রাণ নিয়ে নালিশ জানাতে মিনাখার মালঞ্চ বাজারের কাছে রাস্তা আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে খবর, বিক্ষোভকারীরা বিজেপি সমর্থক। প্রশাসন টোটালি, মিনাখা বিডিও টোটালি আমাদেরকে নেগলেক্ট করে দেয়, কোনো রকম সহযোগিতা করে না। টোটালটা এটা একটা একদম পার্টি অফিস তৈরি হয়েছে। আমরা সেই কারণে আজকে সেন্ট্রাল টিম যে ভিজিট করেছিল আমপান বিধ্বস্ত এরিয়ায়, তার জন্য আমরা কথা বলার জন্য আজকে দাঁড়িয়েছিলাম, কিন্তু টোটালি পুলিশরা আমাদের শক্তি প্রয়োগ করে আমাদেরকে হটিয়ে দিয়ে আজকে তাদেরকে কোনো দল মত এসব কিছু দেখা যাচ্ছে না। যারা ক্ষতিগ্রস্ত একটাও নজির নেই যে একটা লোক যে অরিজিনাল যার ক্ষতি হয়েছে সে কোনো ক্ষতিপূরণ পায়নি। এর আগে করোনা আবহে কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্যে আসা নিয়ে তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। অসহযোগিতার অভিযোগে বারবার রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। অন্যদিকে কেন্দ্রীয় দলের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলেছিল তৃণমূল। এবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের তরফে সফর নিয়ে সেরকম অসহযোগিতার অভিযোগ ওঠেনি ঠিকই, তবে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রীয় প্রতিনিধি দলকে খোঁচা দিতে ছাড়েননি। আমার এই কেন্দ্রীয় দলের উপর একেবারে কোনো ভরসা নেই। এরা কোনো কেন্দ্রীয় দল হিসেবে আসেননি। বিকেল 4:30 বা 5টায় হয়তো ওরা একটা প্রেস কনফারেন্স করবেন,
এই প্রেস কনফারেন্সে মমতা ব্যানার্জি যে কি পরিমাণ পরিশ্রম করেছে, কিভাবে ক্ষয়ক্ষতির মোকাবিলা করেছে, সেইটা নিয়ে কি তারা একটা কথা বলবেন? হ্যাঁ, বলবেন না। আমরা তো রাজনৈতিকভাবে দেখছি না, কিন্তু ওরা রাজনৈতিক উদ্দেশ্যেই পাঠাচ্ছে। পার্থ বসু সব সিনেমা করা এ লোক, এরা কি বুঝবে? এরা এখন এতদিন কোথায় ছিল? এতদিন শুনেছেন না, সব লুকিয়েছিল। এখন যখন দিদি গা ঝাড়া দিয়ে বেরিয়েছে, এখন সব নিজেদের প্রেজেন্স রাখার জন্য, টিকিটটা কনফার্ম করার জন্য সব এখন গর্ত থেকে বেরিয়ে আসছে তৃণমূলের নেতারা, তৃণমূলের মন্ত্রীরা। ব্রাত্য বসু কথা বললেও আরেক মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছে ভিন্ন সুর। ওনাদের সহযোগিতা ছিল না, যত আপত্তি করেছি। সহযোগিতা থাকলে ভালো বলবো। অনেক জায়গায় দেখছি তো গভর্নরও সহযোগিতা বলছেন করবেন, তো করলে কে বলেছে আমি নেবো না? সহযোগিতা করেননি যখন, তখন প্রতিবাদ করেছি বিনা দ্বিধায়। আপ যদি সহযোগিতা কোনোদিন করে তাহলে প্রশংসা করবো। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। দুটোর সাথে দুরকম ব্যবহার কেন? দুটোই কেন্দ্রীয় টিম, একটার সাথে বৈমাতৃ সুলভ ব্যবস্থা আর আরেকটার সাথে অতিথি সুলভ ব্যবস্থা কেন? কারণ আজকে যে টিমটা ঘুরছে, ওরা টাকার অ্যাসেসমেন্ট করে কেন্দ্রে রিপোর্ট দেবে, ওদের উপর টাকা আসবে। তাই টাকা যেখানে, তৃণমূলের সমস্ত কিছু সেখানে। কেন্দ্রীয় দলের সফর এবং সেই প্রসঙ্গে তৃণমূলের অবস্থান নিয়ে খোঁচা দিয়েছে বাম কংগ্রেসও। আমরা বহুবারই বলেছি, তৃণমূল আর বিজেপি একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। কেন্দ্রীয় দলের আরও আগে আসা উচিত ছিল, তার কারণ অনেক মাত্র কিছু মেরামত কিছু হয়েছে, যা ডিভাস্টেশন আর একটু আগে আসলে দেখতে পারতেন। কিন্তু একটু বাকি স্থানীয় লোকদের সঙ্গে ওদের কথা বলা দরকার। অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি, তাদের সঙ্গে একটু কথা বলা দরকার। তা না হলে সরকারের কাছে গিয়ে কি জানতে পারবে? সরকার তো নেই 10 দিন ধরে, খুঁজে পাওয়া যাচ্ছে না। টাকা পাওয়ার জন্য তারা ওদের আজকে যতখানি খাতির করা প্রয়োজন খাতির করছে। দেখুন, পশ্চিমবাংলার টাকা পাক, আমিও চাই, কিন্তু সেই টাকাগুলো মানুষের কাছে পৌঁছান, পার্টির কর্মীদের কাছে নয়। সূত্রের খবর, 24 পরগনা পরিদর্শনের পর শনিবার নবান্নে আসছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। তার আগে উমপুনের ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করেছে রাজ্য। রাজ্য সরকার উমপুনে 80,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি রিপোর্ট দেবে বলে সূত্রের খবর। এবিপি আনন্দ। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। আমার হঠাৎ বীর পুরুষ মনে পড়লো, এবং ইলেকশনের অনেক দেরি আছে, কোনো রাজনৈতিক দল আমার মুণ্ডচ্ছেদ করবেন না আমি নিশ্চিত। এই জন্য মনে পড়লো আমি পার্থদার কাছে যাব। সে কি লড়াই, যখন কেন্দ্রীয় প্রতিনিধি দল দফায় দফায় আসছেন, তারা বেরোতে চাইছেন, রাজ্য দেখবেন, ব্যারিকেড দিয়ে দিচ্ছে পুলিশ, রাস্তা আটকাচ্ছে। টিম নবান্নে যাবেন নাকি মুখ্য সচিব বিএসএফ গেস্ট হাউসে যাবেন, এই নিয়ে ঘন্টায় ঘন্টায় সংঘাত। প্রেস কনফারেন্স, পাল্টা প্রেস কনফারেন্স, এই চলছে। এই ছিল করোনার সময় প্রতিনিধি দল আসার ছবিটা। এখনকার ছবিটা কি? টিম তাজ বেঙ্গলে উঠেছেন, একটা টিম হেলিকপ্টারে যাচ্ছেন, আর একটা টিম সড়ক পথে উত্তর 24 পরগনা। স্পটে ডিএম, রেগুলার প্রত্যেকটা স্পটে ব্রিফিং হচ্ছে, প্রচুর পুলিশ এসকর্ট, কোনো অসহযোগিতার অভিযোগ নেই। আমি বলছি, বিক্ষোভ কারা দেখাচ্ছে এটাও খুব ইন্টারেস্টিং না? তৃণমূল কংগ্রেস নয়, স্থানীয় লোকেরা বলছেন যে বিজেপি সমর্থকরা দৃষ্টি আকর্ষণের জন্য ত্রাণ পাচ্ছেন না, সেই দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। আমি বলছি, পার্থদা আপনি মানবেন যে, আমি জানি না পরিবর্তনটা আপনাদের কেমন লাগছে, কিন্তু পরিবর্তন, সহযোগিতার কথা যদি বলেন, আমি জানি না প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একসঙ্গে ক্ষতিগ্রস্ত জেলা আকাশপথে গেছেন, তারপরে একসঙ্গে বৈঠক করেছেন শীর্ষ আধিকারিকদের সঙ্গে। সেটার পরে যদি এই পরিবর্তন হয় এবং এই পরিবর্তন সত্যি সত্যি ত্রাণ মোকাবিলায়, সংকট মোকাবিলায় খুব জোরালো ভূমিকা নেয়, অভিনন্দনযোগ্য। গণতন্ত্রে এটাই হওয়া উচিত, কিন্তু তফাৎ আছে। সেই তফাৎ আপনার চোখে পড়ছে পার্থদা? না, দেখুন, তফাৎ তো একটা জায়গায় আছেই। আমি বলছি যে, আপনি যে উদাহরণটা দিলেন যে প্রথম দফায় সংঘাতের আবহে কেন্দ্রের টিম আসাটা, সেটা ছিল আসলে, আমি আপনাকে তখনও বলেছি যে আসলে দৃষ্টি ঘোরানোর একটা চেষ্টা। অর্থাৎ করোনা নিয়ে রাজ্য সরকারের যে খামতিটা ছিল, সেটাকে ইস্যু করতে চাইছিলেন এই কেন্দ্রীয় দল পাঠিয়ে, হচ্ছে যে কেন্দ্রের সরকার, আর রাজ্য সরকার সেটা যাতে ইস্যু না হয় তার জন্য হচ্ছে অনেক বেশি ব্যতিব্যস্ত ছিলেন সেই টিমকে আগলে রাখতে। আর একটা পরিবর্তন চোখে পড়ছে, আমি আপনাকে বলবো। শ্রমিক লাহিড়ী হচ্ছে প্রাক্তন সাংসদ ওই দক্ষিণ 24 পরগনা জেলার। আজ থেকে 10 বছর আগে ওই জেলারই আর এক সাংসদ, তিনি এখনও সাংসদ, চৌধুরী মোহন জাটুয়া, তিনি বলেছিলেন যে আয়লায় ক্ষতিগ্রস্ত মানুষের বাঁধ নির্মাণের প্রয়োজনে 1 টাকাও যেন কেন্দ্রের সরকার না দেয়, চিঠি লিখেছিলেন। আর আজকে শ্রমিক লাহিড়ী বলছেন যে রাজ্যের প্রয়োজনে যে এই কেন্দ্রের দল আরও আগে এসে ক্ষয়ক্ষতি ডিটারমাইন করে তারপরে হচ্ছে যে সেই ক্ষতি পূরণের একটা পথ দেখতে পারতেন।
তফাৎ তো এইখানটায় দাঁড়িয়ে বিরোধী এবং শাসকের। বেশ, আজকে বিরোধী এবং শাসক- শাসকের একেবারে কোয়ালিটেটিভ তফাতের কথা বলছেন পার্থবাবু, মানবে দেবাংশু? দাদা আমি জাস্ট 3টে প্রশ্নের উত্তর দেবো। প্রথম কথা হচ্ছে টিম আসা নিয়ে যেটা বললো সুমনদা, আপনার যদি মনে থাকে এই কোভিড কেসে এর মানে প্রথম যে টিমটা নিয়ে আপনারা বিতর্ক বলছেন তারপরেও টিম এসেছিল। আচ্ছা সুমনদা, প্রশ্নটা হচ্ছে সম্মানের। তখন টিম এসেছিল এয়ারপোর্টে পৌঁছে যাওয়ার পর না জানিয়ে, প্রশাসনকে না একদম জানিয়ে। তাই সুমনদা, এটা বাংলার মেরুদণ্ড আছে, সেই মেরুদণ্ড নেতাজি ব্রিটিশের চাকরি ছুড়ে ফেলেছিলেন। এই বাংলাকে আপনি যদি চাকর বাকর ভাবেন তাহলে এই বাংলা রুখে দাঁড়াবে। তফাৎটা এখানেই। আর দুটো কথা সুমনদা জাস্ট একটা লাইনে বলতে চাই। আমাদের রাহুল সিনহা বাবু বলতে বলতে দুটো কথা বলেন। প্রথম বলেন এই ব্রাত্য বসু কে সিনেমা টিনেমা করতো, যিনি কদিন আগে যার দল লকেট চট্টোপাধ্যায়কে সরিয়ে দিয়ে আবার আরেকজন যিনি এই সিনেমা লাইনের সাথে জড়িত তাকে একটা পদে বসালেন, যার বাবুল সুপ্রিয় মন্ত্রী, তিনি বলছেন গায়ক ঠায়ক এরা কি রাজনীতির বুঝবে। আর আরেকটা কথা রাহুল বাবু বললেন অসাধারণ, যে ব্রাত্যবাবুরা এখন টিকিট কনফার্ম করতে চাইছেন এইসব কথাবার্তা বলে। আমি তাহলে রাহুল বাবুকে একটা কথাই বলে দিই, তাহলে ভাবুন 2021টা আমরা কতটা কনফিডেন্ট আছি যে আমাদের প্রত্যেকটা এমএলএ টিকিট কনফার্ম করার জন্য ঝাঁপিয়ে পড়েছেন, কারণ তারা জানেন জোড়া ফুলের টিকিটে লড়লেই তারা জিতবেন। বেশ, জয়প্রকাশ মজুমদারের কাছে আসবো। সুমনবাবু, আমি একটা পয়েন্ট শুধু আপনাকে একটা বলি, যে বিপর্যয় মোকাবিলার কথা আপনি প্রথমে বলছিলেন, তো 5 লক্ষ মানুষ এখনো পর্যন্ত বিদ্যুৎ পায়নি, এখন আপনাদের আনন্দবাজার পত্রিকাতেই প্রকাশিত। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে 3টে মন্ত্রীর নাম আপনারা যদি গত 14 দিনে কেউ কোথাও উচ্চারিত হতে দেখেন, যে এক হচ্ছে বিপর্যয় মোকাবিলা মন্ত্রী বিপর্যয়ের সময়, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী যিনি হচ্ছেন সুন্দরবনের দায়িত্বে, এবং বিদ্যুৎ মন্ত্রী। আমি বলছি যে যদি বোঝেন যে তাহলে বিপর্যয় মোকাবিলার চেহারাটা কেমন হচ্ছে, এখান থেকে দিস অ্যাবসেন্স অফ দিস মিনিস্টার যুদ্ধক্ষেত্রে এবং রণক্ষেত্রে সেখানে তারা নেই কেউ। এবং আজকের যে রাজনীতিটা হচ্ছে আমি আপনাকে বলছি এই ত্রাণের রাজনীতি, অর্থাৎ বিরোধীরা ত্রাণ দেবে না, ত্রাণ দেবে একা সরকার রাজনীতি। আমি জয়প্রকাশ মজুমদার, প্রশ্নটা দেবাংশু বলছে প্রশ্নটা আত্মসম্মানের। আগের বার না জানিয়ে এসেছিল, বাংলার শিরদাঁড়া আছে, বাংলা রুখে দাঁড়িয়েছিল প্রতিনিধি দলের বিরুদ্ধে। আমি প্রথম শুরুর সময় 1.5 মিনিট বলার পর অনেকক্ষণ সময় হয়েছে, অনেক কথা একদম। তখন তুমি এখন বললে যে আপনার সময় সকলকে সমান সময়ের একদম আপনার আশা সময়। করি আমার নিশ্চয়ই শেষ আজকে পর্যন্ত দেখা যাবে। হ্যাঁ চেস একদম চেস ক্লক নিয়ে বসেছি, সেকেন্ডের হিসেব মাপছি। যাই হোক, ধন্যবাদ 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 ধন্যবাদ। হ্যাঁ, খুব ভালো খুব ভালো। আমি বলি একটা কথা, যে 2009-এর আয়লাতে জাটুয়া বাবু কি বলেছিলেন, তার থেকে বড় কথা তৎকালীন রেল মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় মনমোহন সিংকে বলেছিলেন বাংলার জন্য যেন 1 টাকাও না দেয়। তখন কিন্তু আজকে আমরা বলি না, তখন তিনি বাংলা বিরোধী ছিলেন, তখন সিপিএম ছিল রাজ্যে, তারা শাসক, কিন্তু ওই সন্দেশখালি ওই সুন্দরবনের গরিব মানুষরা এফেক্টেড হয়েছিল, তাদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনও ভাবেননি, আজকেও ভাবছেন না। কারণ তখন যে সেই বাঁধের কথা হয়েছিল, তুমি জানো যে 700 কিলোমিটারের বেশি বাঁধ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় 5032 কোটি টাকা তিনি ইউজ করেননি, হেলায় ছেড়ে দিয়েছেন। সেই বাঁধটা তিনি 9 বছরে যদি করতেন, এখনো ওনার যেটা ইরিগেশন ডিপার্টমেন্ট তার ওয়েবসাইট খুললে দেখবে তার বিস্তৃত বিবরণ আছে, কিন্তু কাজ করেননি 9 বছরে, তাহলে আজকে ক্ষতিটা হতো না। আজকে উনি বলছেন যে আমার 80,000 কোটি টাকার এতখানি বড় লিস্ট দিয়ে দিয়েছেন। আমি প্রথম বলতে চাই, এই যে দেবাংশু বলল 20,000 টাকা করে কে দিল, হ্যাঁ আমরা জানি 20,000 টাকা করে গেছে তৃণমূলের যারা পেটোয়া, যারা পার্টির লোক, তাদের অ্যাকাউন্টে গেছে কাটমানি হিসেবে। কারণ এরই মধ্যে তৃণমূল প্রায় 200 থেকে 300 কোটি টাকা বানিয়ে ফেলেছে পার্টি ফান্ডে। এই 20,000 টাকা করে দিয়েছে যাদের ঘর বাড়ি ভাঙেনি, যাদের কোনো ক্ষতি হয়নি। বিডিও তাদের নাম পেয়েছেন তৃণমূল লিডারদের কাছ থেকে, এবং সেই লিস্ট আমরা আসছে কাল দিতে চলেছি। এই যে ভিজিটিং টিম, তাদের কাছে, যে কি ভয়ানক একটা করাপশন কাটমানি এর মধ্যেই হয়ে গেছে গত 7 দিনে। যে টিম এসছে, ইন্টারমিনিস্ট্রিয়াল টিম এসছে, তাদের কাছে আমাদের কাছে তথ্য দিয়ে প্রমাণই করে দেব যে অলরেডি 20,000 টাকা করে দেওয়া কত বড় করাপশন, দুর্নীতি অলরেডি এই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছে। যে যারা বাড়ি পায়নি, আপনারা যাদের দেখাচ্ছেন, আপনারা গিয়ে জিজ্ঞেস করুন তো, আপনাদের তো সাংবাদিক ঘুরছে, যে যাদের বাড়ি চলে গেছে তাদের কজন টাকা পেয়েছে? তারা কেউ টাকা পায়নি। টাকা পেয়েছে যাদের পাকা বাড়ি, দোতলা বাড়ি তৃণমূল করে,
তাদের সব অ্যাকাউন্টে গেছে। রফাকি সব টাকা ফেরত আসবে এই পার্টি ফান্ডে। এই যে দুর্নীতি, রেশন ব্যবস্থাতে করোনার সময়, লকডাউনের সময় রেশনের চাল চুরি করে দুর্নীতি করলো, কালোবাজারে বিক্রি করলো, মানুষ খেতে পেল না, সেই টাকা দিয়ে পার্টি টাকা বানালো। আজকে এই আমফানের যে 1000 কোটি টাকা এসছে এখন সেন্টার থেকে, সেই টাকা মানে লুটে নেওয়ার জায়গা। বেশ 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 আমি দেবাংশুর উত্তর নেব। দেবাংশু, দুর্নীতির অভিযোগ এবং সেই দুর্নীতির অভিযোগ নিয়ে বিজেপি জয়প্রকাশ বাবু বলছেন কালকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবে। আচ্ছা, প্রথমে একটা কথা বলি, একটা জায়গায় ধরুন চুরি হলো, তো সেখানে পুলিশ 4-5 জন দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করলো আচ্ছা কিভাবে চুরিটা হতে পারে সম্ভবত আপনাদের মনে হয়? একজন লোক গড়গড় করে বলে দিল এখান থেকে এই প্রসেসে গিয়ে চুরিটা হতে পারে, পুলিশ তাকে আগে ধরেছিল। আমার এখন বক্তব্যটা হচ্ছে জয়প্রকাশ বাবুরা শাসক ছিলেন না, এখন অব্দি শাসক হননি, কিন্তু জয়প্রকাশ বাবু হুবহু বলে দিলেন 20,000 টাকা গেছে, ওখান থেকে আবার রিটার্ন পলিসি হয়েছে, মানে এত সুন্দর যেন অন্য কোনো রাজ্যে বিজেপি শাসন করছে, সেখান থেকে জয়প্রকাশ বাবুকে আইডিয়াটা দিয়েছে এভাবে আমরা করি তো এভাবে হতে পারে, আপনারা গিয়ে এভাবে বলুন। আমার কথাটা এরকম মনে হলো। দ্বিতীয় কথাটা কি, আচ্ছা সুমন দা এইখানে দাঁড়িয়ে বাদ করেননি বলে কথা বলছে, যে বাদ করেনি, বাদ করলে হতো। রাজীব বন্দ্যোপাধ্যায় ওপেন চ্যালেঞ্জ করেছেন, তিনি মন্ত্রী ছিলেন, আপনাদের যে কেন্দ্রের মন্ত্রী সেই সেচ দপ্তরের, তিনি বাংলার সেচ দপ্তরের কাজ নিয়ে কি প্রশংসা করেছেন সেটা জয়প্রকাশ বাবুরা সম্ভবত জানেন না। আর চাল চুরি নিয়ে কথা বলছেন, কালকেই রেশনে মানে ভুয়ো বাংলাদেশের লোকেদের না কাদের না রেশন নিয়ে 15-16টা রেশন নিয়ে বুদবুদে ধরা পড়েছে বিজেপি নেতা, বিজেপির পার্টি অফিস থেকে রেশন চাল পাওয়া যাচ্ছে। এবং বিজেপি কি করছে, এই রেশন বাংলার সরকার যখন মানুষকে রেশন দিচ্ছে, আপনাদের টিভি যতজন দেখছে, মানুষকে সাইকেলে ভ্যানে করে বাড়িতে চাল নিয়ে যেতে হচ্ছে, এত এত চাল মানুষ পাচ্ছেন। কেন্দ্রীয় সরকার সেখানে ছত্তিশগড়ে 2015, 16, 17, 18 চাল, পচা চাল বাংলার মানুষকে পাঠিয়েছে, আর বাংলার সরকার এগুলো নিয়েও অত্যাচার করছেন। ঠিক হচ্ছে না, বাংলার মানুষ কিন্তু ক্ষমা করবে না, কারণ যারা চাল পাচ্ছেন, যারা চাল খাচ্ছেন, যারা এই বাংলার মানুষ মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিশ্রম দিনরাত দেখছেন, তারা কিন্তু কেউ ক্ষমা করবে না। ঘটনাটা হচ্ছে বাংলার মানুষ ভালোভাবে, বাংলার মানুষ বাইরের কথা না, ভালোভাবেই জানে কি প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেস এই কাটমানি করে। আপনারাও জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেকে কাটমানি দিতে হয়, তাই জন্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় ছাদ হয় না, কারণ ছাদ করবে কে, ওটা তো তৃণমূলের কাটমানিতে চলে গেছে, সব ছাদ উড়ে গেছে, আপনারাও জানেন। বাড়ির দেওয়াল হবে, ছাদ হবে না, এটা তৃণমূলের দান। আর আবার মাঝখানে কথা বলো না, মাঝখানে কথা বলতে নেই। আমিও তোমার সময় কথা বলি। পয়েন্ট টেকেন ফ্রম বোথ সাইড। আমি দ্রুত একবার যারা হ্যাশট্যাগ সঙ্গে সুমন দিয়ে আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট @IamSumonদেতে সারাদিন মন্তব্য পাঠিয়েছেন, দ্রুত কয়েক হাজার মন্তব্য থেকে কয়েকটা মন্তব্য বেছে নেব। নানক মুখোপাধ্যায়, তিনি বলছেন অনেক দিন হলো কলকাতা লন্ডন থেকে আবার কলকাতাতে ফিরেছে। শুভদীপ মুখোপাধ্যায় বলছেন যে কোনো দুর্যোগেই রাজ্যবাসীকে সহায়তা করতে সরকার দায়বদ্ধ, সেই ন্যূনতম দায়বদ্ধতা কখনোই ভোট কুড়োনোর সাফল্যের খতিয়ান হিসেবে গণ্য হতে পারে না। অয়ন সরকার লিখছেন রাজ্য সরকার তাদের কাজ যথাসাধ্য করেছে, রাজনীতি করছে বিরোধীরাই। সপ্তর্ষি মণ্ডল লিখছেন সরকার ভোট প্রচারে যতটা সচেতন ততটা করোনা মোকাবিলায় নয়, আর তার প্রমাণ আনলক 1। সুফল মণ্ডল লিখছেন সত্যি কথা বলতে কি রাজ্য সরকার আগাম প্রস্তুতি নেওয়া সত্ত্বেও ঘূর্ণিঝড় মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ। মহামারী বা ঘূর্ণিঝড় সরকার আনেননি, লিখছেন জীবন কৃষ্ণ হালদার। বিজেপি মানুষের দুর্দশা নিয়ে রাজনীতি যেন না করে। শুভদীপ বন্দ্যোপাধ্যায় লিখছেন পলিটিক্সে লকডাউন হয় না কেন, অনির্দিষ্টকালের জন্য রাজনীতি বরং বন্ধ থাকে। দেবাংশু মজুমদার লিখছেন নিজেরাই নিজেদের সাফল্যের খতিয়ান দেয়া, নিজের ঢাক নিজে পেটানোর সামিল, সত্য জনসাধারণ বলবে। সাগর দে লিখছেন বাংলাই ভারতকে পথ দেখিয়েছে, আগামী দিনে গোটা বিশ্বকেও পথ দেখাবে। রাজকৃষ্ণ লিখছেন এখন ঘূর্ণিঝড় ও করোনার চাইতেও বেশি ভয়ঙ্কর হচ্ছে রাজনীতি, এখানে সবাই একে অন্যকে দোষ দিতে ব্যস্ত। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন কোভিড আর উমপুন নিয়ে রাজনীতি করবেন না, আমাদের সবার উচিত একজোট হয়ে মানব জাতির জন্য প্রার্থনা করা। দেবপ্রিয় পান্ডা লিখছেন এ যেন ফাইনালে সব ঠিক হয়ে যাবে ভেবে ক্লাস টেস্টের খাতা লুকোনো, সাধারণ মানুষকে শুধু ভোট ব্যাংক ভাবা কবে বন্ধ হবে।
ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর আরেকটা গুরুত্বপূর্ণ অংশে ফিরবো। অত্যন্ত লজ্জার ছবি, করোনা মাতার পুজো চললো শুধুমাত্র কলকাতা শহরে ময়দানে নয়, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায়। কিন্তু যেতে যেতে দেখব বিজেপির নতুন স্ট্র্যাটেজি, একেবারে পরিষ্কার স্লোগান বাংলার নবনির্মাণকে কেন্দ্র করে। দেখুন, 2 সপ্তাহ পেরিয়ে গেলেও রাজ্যের অনেক জায়গায় উম্পুনের ক্ষত এখনো দগদগে। ত্রাণ বিলি নিয়ে বিভিন্ন এলাকা থেকে সামনে আসছে ক্ষোভ বিক্ষোভের ছবি। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুকে হাতিয়ার করতে চাইছে বঙ্গ বিজেপি। এগুলিকে সামনে রেখে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে জোরদার প্রচারে নেমেছে তারা, যার নাম বাংলার নবনির্মাণ। তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলে বাংলার নবনির্মাণ হ্যাশট্যাগ সহ প্রচার চালাচ্ছে বঙ্গ বিজেপি। সঙ্গে দেওয়া হয়েছে একটি ফোন নম্বর। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সংক্রান্ত অভিযোগ থাকলে ওই নম্বরে জানাতে আবেদন করা হচ্ছে। এর আগে আর নয় অন্যায় প্রচারের সময় এই ফোন নম্বরেই মিসড কল দেবার আবেদন জানিয়েছিল বিজেপি। বাংলার নবনির্মাণ আমরা এই জন্য করতে চাইছি, পশ্চিমবঙ্গ 2 দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, করোনার জন্য আর্থিকভাবে, এবং এই যে ঝড় ঝঞ্ঝা হলো আমফান, তার ফলে যে ব্যাপক ক্ষতি হলো আর্থিক দিক দিয়ে, প্রাকৃতিক দিক দিয়ে, তার পুনর্নির্মাণের দরকার আছে। আর রাজ্য সরকারের এরকম অমানবিক ব্যবহার, সার্বিক পরিস্থিতি থেকে মানুষকে তুলে নিয়ে আসা, বাংলাকে নিজের পায়ে দাঁড় করার জন্য বাংলার পুনর্নির্মাণের স্লোগান দিয়ে আমরা আমাদের কর্মীদেরকে রাস্তায় নামাচ্ছি। পর্যবেক্ষকদের একাংশের মতে উম্পুন পরবর্তী পরিস্থিতিতে সাধারণ মানুষের একাংশের মনে যে ক্ষোভ তৈরি হয়েছে, বিধানসভা ভোটের আগে তাকে হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির। কিন্তু উম্পুনের পর বিজেপি নেতারা দুর্গত এলাকায় যেতে চাইলেও তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পর্যবেক্ষকদের একাংশের মতে এখন এই কর্মসূচির মাধ্যমেই বিজেপি সাধারণ মানুষের কাছে পৌঁছতে চাইছে, বুঝে নিতে চাইছে সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ কোন পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যে ত্রাণ ইস্যুতে দুদলের তরজাও চলছে পাল্লা দিয়ে। নানান জায়গায় আমাদের নেতাদের আটকেছে, অথচ আমরা কি দেখলাম? পিএম কংগ্রেসের নেতারা দল বেঁধে সুন্দরবন পরিভ্রমণে বেরিয়ে গেলেন। রাজনীতি করছেন কারা? বিজেপি যদি কোথাও যেতে চায় তাহলে আইন এসে যায়, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এসে যায়, কত কিছু এসে যায়। একটা লোক যদি ত্রাণ দেয় তাহলে কোথাও বাধা দেওয়ার কোনো জায়গা নেই, কিন্তু সাধারণভাবে ত্রাণ দেওয়ার কতগুলো ফর্মুলা করেছেন সরকার, সেইগুলো ওদের অভাব হচ্ছে। সঙ্গে যে লোকগুলো থাকছে তার মুখে মাস্ক নেই, তার হাতে স্যানিটাইজার নেই, তারপরে সেই লোকগুলোকে অর্গানাইজ করা নেই, সেখানে গিয়ে হাঙ্গামা, পুলিশকে বলা নেই, তার অনুমতি নেওয়া নেই। সিপিএম ও কংগ্রেসের অভিযোগ, কেন্দ্র ও রাজ্যের শাসক দলের এই দড়ি টানাটানির জেরে ক্ষতিগ্রস্ত মানুষদের কোনো সুরাহা হচ্ছে না। সব রাজনৈতিক দল বা বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যক্তি সংগঠন তারা ত্রাণ কার্যে নেমেছেন। আমি তো বিজেপিকে কোথাও খুঁজে পাইনি। ও ফোন করলে কি হবে, ওদের ফোনের একটা ব্যাপার আছে, ফোন করলে সদস্য হওয়া যায়, ফোন করলে ত্রাণ পাওয়া যায়, ফলে সবটাই হচ্ছে হোক্স, মানুষকে ভাঁওতা দেওয়া। ফলে তৃণমূল এক ভাঁওতাবাজ পার্টি, তার সঠিক দোষর জুটেছে বিজেপি আর এক ভাঁওতাবাজ পার্টি। আমি বলি বিজেপি যেটা চাইছে সেটা হচ্ছে 2021-এর নির্বাচনকে সামনে রেখে তারা প্রচারে ইতিমধ্যে নেমে পড়েছে। মানুষ বাঁচলো কি, মানুষ কোনোভাবে দুর্গতির হাত থেকে রক্ষা পেল, কিভাবে পাবে, সেটা তাদের কাছে সেকেন্ডারি। তাদের কাছে প্রাইমারি অবজেক্টিভই হচ্ছে রাজ্য সরকারের ব্যর্থতা মানুষের কাছে তুলে ধরা। উম্পুন মোকাবিলায় রাজ্য সরকারের সাফল্যের দাবিতে সাংবাদিক বৈঠক শুরু করেছে তৃণমূল। অন্যদিকে ত্রাণ ইস্যুতে নতুন কর্মসূচি নিয়েছে বিজেপি। সব মিলিয়ে উম্পুন পরবর্তী পরিস্থিতিকে ইস্যু করেই শাসক এবং বিরোধী দলগুলি বিধানসভা ভোটের আগে পায়ের তলার জমি শক্ত করতে চাইছে বলে মত পর্যবেক্ষকদের। অর্ণব মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। সভ্য সমাজে ছবিটা অত্যন্ত লজ্জার। যাবতীয় স্বাস্থ্যবিধি, বিশেষ করে এই করোনার সময় যেটা মাথায় রাখা প্রত্যেকের উচিত, সেটাকে শিখিয়ে তুলে, পরিবেশ ভাবনা, ন্যূনতম আইন কানুন শিখিয়ে তুলে গোটা দিন ময়দানে মাটি খুঁড়ে করোনা মাতার পুজো হলো। সব থেকে আশ্চর্যের কি জানেন? শুধু এই কলকাতা শহরে নয়, আমাদের এই রাজ্যের, যাকে সাংস্কৃতিক পীঠস্থান, সাংস্কৃতিক রাজধানী বলে অনেকে গর্ব করতেন, বহু জেলায় এই অবিজ্ঞানের অন্ধকারের সাধনা হলো করোনা মাতার পুজো। সেই পুজো করলে নাকি করোনা দূর হবে। দেখুন, লজ্জার। 21 শতকের মাটিতে পা, অথচ মানসিকতায় সেই কুসংস্কারের ঘোর অন্ধকার। কোভিড-19 সংক্রমণ ঠেকাতে প্রশাসনের নাকের ডগায় ময়দানের মাটি খুঁড়ে করোনা পুজোর আয়োজন।
শহরের প্রাণকেন্দ্রে নষ্ট পরিবেশ। স্বাস্থ্যবিধি, সোশ্যাল ডিস্টেন্সিং এর দফা রফা। ঘটনাস্থল ময়দানের রেঞ্জার্স গ্রাউন্ড। শুক্রবার ভোর থেকে এখানে জড়ো হন একদল মহিলা। শুরু হয় করোনা পুজোর আয়োজন, যার না আছে কোনো বৈজ্ঞানিক ভিত্তি, না যুক্তিগ্রাহ্য কারণ। কোভিড-19 থেকে বাঁচতে করোনা পুজো, এমনই ছবি দেখা গেল গান্ধী মূর্তির ঠিক কাছে রেঞ্জার ক্লাবের মাঠে। যদিও তাদের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিং সেরকম দেখা যাচ্ছে না। পুজোর জন্য মাটি খোঁড়া হয় ময়দানে। গর্তের মধ্যে রাখা হয় 9টি পান পাতা, পানের ওপর 9টি লাড্ডু, প্রতিটি লাড্ডুর ওপর একটি করে জবা ফুল। উপাচার সাজিয়ে ধূপধুনো দিয়ে শুরু হয় আরতি। এটা 1 মাস দিয়ে যে ঝড় বৃষ্টি এসেছিল তখন থেকেই এই পুজোটা চলছে। কলকাতা বিভিন্ন জায়গায় হচ্ছে। হ্যাঁ, আমাদের বিহার থেকে খবর আসলো, ওইখান দিয়ে আসলো, আবার আমরা করছি এখানে। কিন্তু এ তো করোনা তাড়ানোর নামে সংক্রমণ ডেকে আনা, কারণ সোশ্যাল ডিস্টেন্সিং এর ধার পাশ কেউ মারালেন না। কারো মুখে দেখা গেল না মাস্ক। তার যুক্তি শুনে যে কেউ তাজ্জব বনে যাবেন। কি করবো, আমরা পুজো করছি, মাস্ক কি করে লাগাবো? মাস্ক লাগিয়ে তো পুজো করতে নেই। তাবড় তাবড় দেশ যখন করোনার ভ্যাকসিন খুঁজে বেড়াচ্ছে, সেখানে এমন উদ্ভট আয়োজনের কথা মাথায় এলো কি করে? মহিলাদের কারো দাবি, গোমাতা নাকি স্বপ্ন দিয়েছেন। एक तो गाय ना जंगल में घास खाने गया था, तो अचानक से वो ना औरत बन गई कि हम कोरोना माँ है, जो इतना वायरस बढ़ा हुआ है, इतना जो पूरा दुनिया नष्ट हो रहा है, हमको पूजा करो। हमको कोई पूजा नहीं कर रहा है, हम शीतला माँ का अलग रूप है, हम मेरा पूजा करो, सब ठीक हो जाए। तो व्हाट्सएप वीडियो भी आया, हाँ सब जगह हो रहा है। तो व्हाट्सएप वीडियो में आया है, जो चीज ये चीज जो नहीं मानेगा उसका प्रॉब्लम, इसका मजाक नहीं उड़ाना चाहिए। সামনে ভিক্টোরিয়া ক্লাব। সকাল থেকে এমন কাণ্ড দেখে হতবাক সেখানকার কর্মীরা। আজকে সকালবেলা থেকে যখন আমি শুয়ে উঠেছি, তো 8-7টার সময় দেখছি এখানে ধূপ লাগিয়ে, অগরবতী লাগিয়ে পুজো চলছে। 2টা অবধি চলে, 2-2:30 অবধি চলেছে। কলকাতা পুলিশের ডিসি সাউথের দাবি, এই পুজোর জন্য অনুমতি নেয়নি কেউ। এই বিষয় নিয়ে কি আপনাদের কিছু জানানো হয়েছিল? মানে এরকম পুজো করতে চায়, মাটি খুঁড়ে তারা সেখানে ফুল দিচ্ছে? আমার জানা নেই, মানে কোনো পারমিশন বা এরকম কিছু? কিন্তু তারপরেও কলকাতার প্রাণকেন্দ্রে পরিবেশ ধ্বংস করে করোনা বিধিকে তুড়ি মেরে উড়িয়ে এমন পুজো হলো কি করে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। সেই সঙ্গে এমন অবৈজ্ঞানিক আয়োজনের তীব্র সমালোচনা করেছেন চিকিৎসকেরা। কোন মানুষদের বলে এসেছি যে এটা করো বা ওটা করো না, এটা করতে হবে করোনা হলে অ্যাভয়েড করার জন্য কিছু বিধি নিষেধ যেগুলো বলা হয়েছে, সেগুলো কাদের জন্য বলা হয়েছে? তাহলে আমার মনে হয় এটা সামগ্রিকভাবে সমাজের সমস্ত স্তরের মানুষ এবং সরকারের পক্ষ থেকে এটা অবশ্যই এগুলো বাধা দেওয়া উচিত, তা সে যে কোনো ধর্মেরই হোক না কেন। অত্যন্ত মারাত্মকভাবে একটা অবৈজ্ঞানিক চিন্তাধারা। এই মাতার পুজো টুজো করে কিছু হয় কিনা আমার জানা নেই, বিজ্ঞানে কোথাও লেখাও নেই। তার থেকেও ভয়ঙ্কর হচ্ছে পুজোকে কেন্দ্র করে ওই যে গ্যাদারিংটা, একসঙ্গে একটা সোশ্যাল ডিস্টেন্সিং না মেনে মানুষের জমায়েত হওয়াটা, এটা তো আরো ভয়ঙ্কর। মানুষকে তো আরো অসুখের দিকে ঠেলে দিচ্ছে। এটা তো মেনে নেওয়া যায় না। আজকে কদিন আগে করোনা আক্রান্ত দমকল মন্ত্রী সুজিত বসুর আরোগ্য কামনাতেও আয়োজন করা হয় যজ্ঞের। উদ্যোক্তা ছিলেন বিধাননগর পুরসভা তৃণমূল কাউন্সিলর জয়দেব নস্কর। রাজ্যের দমকল মন্ত্রী যেখানে দাঁড়িয়ে যখন লকডাউন চলছে তখন মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিয়েছিলেন। তো এটাই আমরা হোম করছি, হোম যজ্ঞের মধ্য দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছি অতি দ্রুত আরোগ্য কামনা করি। শুধু অবশ্য কলকাতা নয়, এদিন করোনা পুজোর মতো অন্ধবিশ্বাসের প্রতিফলন ঘটেছে জেলায় জেলায়। পশ্চিম বর্ধমানের অন্ডালের সিংহারন নদীর পাশে একইভাবে পুজো করেন এলাকার মহিলারা। আসানসোলের রেলপাড় এলাকায় নুনিয়া নদীর তীরেও এদিন সকাল থেকে দেখা যায় এক ছবি। যুক্তিবাদীরা বলছেন সবই অন্ধবিশ্বাস, কুসংস্কার। এভাবে পুজো করে যে ভাইরাস মোকাবিলা করা যায় না, এটা কাউকে বলে দিতে হয় না। লকডাউনটা সঠিকভাবে মানা হলে, সে কতটা লকডাউন মানলাম কতটা মানলাম না সেটা পর্যালোচনার বিষয়, কিন্তু এই কথা বলা হচ্ছে। কোথাও বলা হয়নি যে ঠাকুরের দেবতা পুজো করুন, তাতেই লকডাউন চলবে, তাতে মানুষ করোনা ঠিক হয়ে যাবে। অনেকে বলছেন এই ছবিগুলোই প্রশ্ন তুলে দেয় কুসংস্কারের নাগপাশ আজও কতটা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে আমাদের। এর থেকে মুক্তি না পেলে ভাইরাস মোকাবিলা সম্ভব হবে কি করে? এবিপি আনন্দ।
কুসংস্কার এবং সামাজিক অন্ধকার সে তো আমি পরে আসবো, কিন্তু আমি প্রথমে আসবো প্রশাসনের পাটে। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য আমার সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমি সলিলদা, মানে ময়দানে কোনো অনুষ্ঠান প্রপার পারমিশন নিয়ে করতে যে কত কাঠখড় পোড়াতে হয়, এটা যে অনুষ্ঠান করেছে বা প্রত্যেকটি রাজনৈতিক দল, তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, বামফ্রন্ট হতে পারে, তারা জানে একাধিক পারমিশনের লেটার লাগে এবং সেই পারমিশন সামান্যতম ভিজিলেন্স এতটাই করা যে ময়দানে একটা খুঁটি পুঁতলেও সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসে সেখানে, এবং এটা দশকের পর দশক ধরে হয়ে আসছে। সেখানে মাটি খুঁড়ে, আগুন জ্বালিয়ে, পরিবেশের সর্বনাশ করে অবিজ্ঞানের সাধনা হচ্ছে। সব থেকে মারাত্মক যেটা, যারা পুজো করছেন তারা কেউ মাস্ক পরে নেই, পরা থাকলেও সেই মাস্ক নামানো আছে, সোশ্যাল ডিস্টেন্সিংয়ের বালাই নেই। আমি বলছি যে পুলিশ তো লকডাউনে আমরা দেখেছি যে লাঠি হাতে লকডাউন যাতে মানুষ ফলো করে সেই ব্যবস্থা করতে, ডিসি সাউথ বলছেন যে কেউ পারমিশন নেননি। সেটাই যদি সত্যি হয়, হতেই পারে, তাহলে পুলিশ অ্যাকশন নিল না কেন? ময়দান তো কোনো একটা গোপন গভীর কারুর বাড়ির সিঁড়ির তলা নয় যে এখানে যা ইচ্ছে তাই করা যাবে। সলিলদা, সুমন, যেটা বললে, যেটা আমি দেখলাম, এটা আমি তো হতভম্ব হয়ে গেলাম। শহর রাজধানীর মধ্যে, রাজধানীর বুকে মাটি খুঁড়ে আজকের এই লকডাউনের সময় রাজ্যের নির্দেশিকা সত্ত্বেও এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট যেটা প্রিভেল করছে, ভারতীয় দণ্ডবিধি প্রিভেল করছে, সেখানে পুলিশের বা প্রশাসনের যে এই যে অনীহা, এটাকে ব্যর্থতা বলবো না অদক্ষতা বলবো নাকি উইলফুল নেগলিজেন্স বলবো, কি বলবো আমি বুঝতে পারছি না। আসানসোল শহরে যেখানে বললে রেলপারে, ওই সমস্ত অঞ্চলেও আমি চাকরি করেছি, কিন্তু এই যে প্রশাসনিক যে এই যে অনীহা, যেটা, এটা তো একটা মারাত্মক ব্যাপার। এটা তো বিজ্ঞানকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখাচ্ছে। বলছে করোনাকে মাটির তলায় পুঁতে রাখবে, সোশ্যাল ডিস্টেন্সিং শেষ, মাস্ক পরার বিধি শেষ, এবং যে সমস্ত মানে এমএইচ এর যা অর্ডার আছে, রাজ্য সরকারের যে নির্দেশিকা আছে, সেইটাকে যদি ভঙ্গ করা হয়, তাহলে কি তাদের এগেনস্টে ডিসি সাউথ যেটা বললেন, যদি এটা তার নলেজে না থাকে, তাহলে তো এটা অদক্ষতা। কলকাতা শহর, কলকাতা পুলিশ হচ্ছে প্রিভিলেজ ক্লাস, এবং কলকাতা পুলিশের যে নজরদারি, সেই নজরদারির এই চরম ব্যর্থতা। তাহলে যদি তাই হয়ে থাকে, তাহলে তুমি বলো যে তাহলে কি মামলা হয়েছে? 188 আইপিসিতে একটা কিছু অজানা লোকের নামে কেস করে দিল, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে তাদের না, সেই লোকগুলোকে ধরা যাবে না? যারা এটাকে সংগঠিত করলো, প্ল্যান করে সংগঠিত করলো, কি কারণে করলো? আমি তো এটা এখনো বুঝতে পারছি না যে এর পেছনে এবং কি কারণ আছে। এর পেছনে কোনো ধর্মবিশ্বাস নেই। যদি কেউ ধর্মবিশ্বাসে কোভিড আক্রান্ত হয়েছেন, আরোগ্য কামনায় মন্দিরে গেলেন, মসজিদে গেলেন, গির্জায় গেলেন, কিচ্ছু বলার নেই। ধর্মবিশ্বাস প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার, সেই ধর্ম পালনের স্বাধীনতা। কিন্তু এটা কি করোনা মাতা? আমি বলছি, আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহ সম্পাদক আমাদের সঙ্গে আছেন, সৌরভ চক্রবর্তীর কাছে যাব। সৌরভবাবু, একটা চীনা ভাইরাস, আজকেও ট্রাম্প বলেছেন যে চীনের অবদান। আমি বলছি, অনেকে এই জল্পনাও আছে যে আর্টিফিশিয়াল ভাইরাস ল্যাবরেটরিতে তৈরি, তাকে করোনা মাতা বলে পুজো করছি। আমি শুধু অন্ধকার অবিজ্ঞানের সাধনা নয়, আমি একটা জায়গায় বিজ্ঞান মঞ্চের যে প্রতিনিধি বললেন তার সঙ্গে দ্বিমত পোষণ করছি যে এটার পিছনে অন্ধবিশ্বাস কতটা আর কতটা ভেস্টেড ইন্টারেস্ট তদন্ত সাপেক্ষ, তদন্ত করে দেখা উচিত। রাজ্যের বিভিন্ন জায়গায় হঠাৎ করে করোনা মাতা গজিয়ে উঠল, যেখানে কোনো ধর্মের কোনো স্যাংশন নেই, সেখানে সবাই মিলে একই সঙ্গে করোনা মাতার পুজো শুরু করলেন। মাস্ক আর স্যানিটাইজারের কথা আমি তো বাদই দিলাম। এটা ধর্মবিশ্বাসের বিষয় নয়, কোথাও নিশ্চয়ই কারুর ভেস্টেড ইন্টারেস্ট রয়েছে বলে আমি নিশ্চিত। সৌরভবাবু, আমি প্রথমে এটা বলতে চাই যে এর আগে এবিপি আনন্দের অনুষ্ঠানে আপনি আমায় প্রশ্ন করেছিলেন যে সেখানে গোমূত্র খাওয়া হচ্ছে, জোরের সাথে বলেছিলাম এক্ষুনি তাদের গ্রেপ্তার করতে হবে, এবং আজকেও আমি তাই বলছি। এই ধরনের এবং রাজ্য জুড়ে যা হলো এবং ওই এমএলএর বাড়িতে যেটা হলো, এই যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু ব্যবস্থা নেবেটাকে? সামনে লালবাজার, তারা মাইক ফুঁকে বলেছে মানুষকে এখন আর মন্দির মসজিদ চলবে না, গির্জা চলবে না, বাবাজি জ্যোতিষী এসব চলবে না, এখন শুধু চিকিৎসা কেন্দ্র খোলা থাকবে আর চিকিৎসক এদের কাছে তোমরা যেতে পারো। আজকে সেই অবস্থায় লালবাজার কি অনুমোদন করছে যে হসপিটাল বন্ধ করে দিয়ে আর ওই চিকিৎসকেরা চিকিৎসা বন্ধ করে দিয়ে আজকে সমস্ত লোককে সেখানে যজ্ঞে পাঠাবে? এখন আনলক পিরিয়ড চলছে, লকডাউন শেষ বলে ধরে নিচ্ছি আমরা, মিছিল করে তাহলে এই যে আমাদের করোনার যারা এতে রয়েছে, কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছে, তাদের অসুবিধা হচ্ছে, আমরা সব তাহলে মিছিল করে নিয়ে গিয়ে ওই যজ্ঞ করাবো, আমরা কোভিড পেশেন্টদের লাইন ধরে নিয়ে গিয়ে ওখানে যজ্ঞ করাবো। এই কি হচ্ছে?
বিধায়কের বাড়িতেও বা কি বার্তা দেওয়া হলো যে তাহলে তাকে হসপিটালে যেতে হবে কেন, তাকে চিকিৎসকের কাছে যেতে হবে কেন? চিকিৎসকের কাছে যাব আবার এইখানে অবিজ্ঞানকে প্রশ্রয় দেব, এইটা তো সর্বনাশ করে দেবে। আবার একদিকে কেউ বলছেন হোমিওপ্যাথি চালাও, কেউ বলছেন কোভিডকে পাশবালিশ করে নিতে হবে, তার মানে কপালে কপালে চলে যাচ্ছে। 60 দিন কি জীবন থেকে আমাদের নষ্ট হয়ে গেল? জীবন থেকে আমি ইরেজ করে দেবো। আবার নতুন করে যেগুলোকে বন্ধ করা হয়েছিল তার মধ্যে কুসংস্কারের বাক্সটাও ছিল, সেই বাক্সটাকে ওপেন করে দিয়ে আর এই চিকিৎসা, হসপিটাল, বিজ্ঞান, যুক্তি সমস্ত থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে কিসের এই লকডাউন, কিসের এই রোজ এত বড় বড় ভাষণ, আর আমাদের এই সব কাজ হচ্ছে? একদম। আমি ডাক্তার বাবুর কাছে যাবো, ডক্টর অমিতাভ নন্দীর কাছে যাবো। ডক্টর নন্দী, আমার কাছে যেটা বিস্ময় সেটা হচ্ছে কতটা অর্গানাইজড হলে কলকাতায় একটা অংশ হচ্ছে, জেলায় জেলায়, তার ভেতরে বহু জায়গায়, হুগলি, কাঁচরাপাড়ায় শুনলাম, দুর্গাপুর, আসানসোল, বহু জায়গায় একেবারে অর্কেস্ট্রার মতো একটা নিখুঁত প্ল্যানিংয়ে হচ্ছে, যে জন্য আমার বারবার মনে হচ্ছে এর পেছনে নিশ্চিতভাবে কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে। এবং এই করোনা মাতাকে পুজো করতে গিয়ে আমি করোনার বিধিটুকু মানছি না, যারা পুজো করছেন তারা কিন্তু প্রত্যেকে সেই বিধি ভঙ্গ করছেন এবং প্রত্যেকে নিজেদের বিপদ ডেকে আনছেন। এইটা একটা সভ্য সমাজে কেউ নাই বুঝতে পারেন, কেউ তাদের বোঝাবে না। এবং আমার তো মনে হচ্ছে যেভাবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই ঘটনাটা, এই ছবিগুলো হাইলাইটেড হচ্ছে, এর পেছনে ভারতবর্ষের ভাবমূর্তি যারা নষ্ট করতে চায় তাদের চক্রান্ত থাকাও কোনো আশ্চর্যের নয়। ডক্টর নন্দী, মানে ভারতবর্ষে একটা শ্রেণীর মানুষ, তাদের কাছে এরকম একটা ছবি পোট্রে করার, অত্যন্ত নিন্দাজনক ঘৃণ্য ছবি পোট্রে করার চেষ্টা করা হয় যে ভারতবর্ষ মানে জাদু, সম্মোহন, সাপুড়েদের দেশ। অনেক কষ্টে আজকে কুড়ির ভারতবর্ষ, বিজ্ঞানের ভারতবর্ষ, প্রযুক্তির ভারতবর্ষ সেই খারাপ ছবিটা থেকে বেরিয়ে আসতে সমর্থ হচ্ছে। এই ছবি যেভাবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে, মানে লজ্জায় মাথা ঝুঁকে যাচ্ছে, অথচ এইটা সার্বিক ভারতের ছবি নয়। একজন চিকিৎসক হিসেবে এই অবিজ্ঞান এবং অন্ধকারের সাধনা আপনাকে কতটা কষ্ট দিচ্ছে ডক্টর নন্দী এই কোভিডের সময়? লাস্টে যে কথাটা তুমি সুমন বললে কতটা কষ্ট দিচ্ছে, এইখানে আমি সরি, এটা করার ফলে কি ক্ষতি হতে পারে এগুলো তো সবাই জানে, আমি আর এগুলো সময় নষ্ট করব না, সময় তো অল্প আছে আমাদের হাতে। এখানে আমি 3-4টে দিক তুলে ধরতে চাইছি। একটা হচ্ছে আমার জন্ম স্বাধীনতার সময় 1948 সালে, তখন একটা নতুন ভারতবর্ষ দেখার যখন বোধ শক্তি হয়েছে, খুব ছোট তখন থেকেই, কিন্তু একটা স্বপ্নের ভারতবর্ষ। এবং আমি যেখানে মানুষ হয়েছি, আমি গর্ব করে বলি, আমি বারিপদা, উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায়, ওখানে একটা স্টেট ছিল এবং মহারাজা অত্যন্ত প্রগতিশীল ছিলেন এবং যেভাবে চলেছিল সেই টাউনটা, সেখানে বড় হওয়ার সুবাদে যে সমাজে আমি বড় হয়েছি, একটা স্বপ্ন তৈরি করতে বাধ্য হয়েছি যে এই রকম হবে আমাদের ভারতবর্ষ। এবং সেই স্বপ্ন ক্রমশ দিনের পর দিন দেখছি যত বয়স বাড়ছে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এখানে আমি আরেকটা জিনিস আনবো, যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, আমি আমাদের কনস্টিটিউশনের ব্যাপারে কিছু প্রশ্ন তুলতে চাই, এটা অন্যভাবে নেবেন না। আমার মনে হয় কনস্টিটিউশনে যেসব প্রভিশনস আছে সেখানে আমাদের কয়েকটা প্রভিশন আবার নতুন করে ভাবতে হবে। শিক্ষাকে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি? আমি বারবার বলে এসেছি, আমরা জনস্বাস্থ্য শিক্ষার কথা বলছি, বড় বড় বুলি আওড়াচ্ছি। আমি খুব ল্যাঙ্গুয়েজ খারাপ লাগছে এগুলো শুনতে, যারা দর্শক আমাকে মাফ করবেন, মার্জনা করবেন। নানাভাবে আমরা বুলি আওড়াই, জনস্বাস্থ্য শিক্ষা, ইত্যাদি, কিন্তু আমাদের কি বেসিক শিক্ষাটা আছে? এই শিক্ষার যে একটা দেশ তৈরি করতে গেলে, একটা জাত তৈরি করতে গেলে যে স্তম্ভগুলো লাগে, আমি মনে করি স্বাস্থ্য এবং শিক্ষা, এই দুটো স্তম্ভ হচ্ছে মূল স্তম্ভ। কারণ শিক্ষা হলে আমাদের দূরদর্শিতা বাড়ে, আমরা উদার হই, আর স্বাস্থ্য থাকলে তবে তো শিক্ষা। এই দুটো কিন্তু মনে হয় আমার নেগলেক্টেড হয়েছে এবং এই নিয়ে বহু পর্যালোচনা হয়েছে, বহুবার বলা হচ্ছে স্বাস্থ্য খাতে কত খরচ হচ্ছে, শিক্ষা খাতে কত খরচ হচ্ছে, এবং আজকে শিক্ষার মান কোথায় দাঁড়িয়েছে সেটা বলাই বাহুল্য। আমি নতুন করে বলতে চাই না, কারণ আমারই বাড়ির ছেলে মেয়েরা বাইরে চলে যাচ্ছে, এখানে পড়তে চাইছে না। এবার প্রশ্ন আসছে যে আমরা এই ছবি কিন্তু গত বছর, তার আগের বছর, আমি সুমনের মাধ্যমে দর্শকদের একটা মনে করিয়ে দেবো, ছট পুজোয় এই যে আমরা বালিগঞ্জ লেক, এই লেকের ছবি দেখেছি,
কিভাবে কি হয়েছে, উইদাউট পারমিশন কিভাবে পাঁচিল টপকে তারা গেছে, কি হয়েছে, কারা এরা, কি করে পেল তারা। এখন এইখানে স্বাভাবিক কারণে একটা প্রশ্ন উঠে আসছে, এই সব যে এত সংগঠিত, এত ওয়েল কানেক্টেড, সুন্দর একবারে নিটলি তৈরি করা হয়েছে এই প্রোগ্রাম আজকে, তার পেছনে কেউ জানে না এটা হতে পারে না। তাহলে কি সত্যি কারো স্বার্থ জড়িত আছে এখানে? এটা কোনো ব্যক্তিগত স্বার্থ বলে আমার মনে হয় না, একদম ব্যক্তিগত স্বার্থ নয়। আর দেশের বদনাম করা, সে তো সামনে আমরা বুঝতেই পারছি এর পেছনে একটা উদ্দেশ্য আছে এটা করার। আমরা আরেকটা ঘটনা তুলে আনবো। আমি ছোটবেলা থেকে কোনোদিন, আমি নিজেই হিন্দু ধর্মে বিশ্বাসী, আমি হিন্দু, আমি গর্ব করে বলতে পারি আমি হিন্দু। সেই হিন্দু যে গোঁড়ামির বাইরে থাকতে চায়, সেই হিন্দু যে মাটির তৈরি 10 হাতের দুর্গা পুজো নিয়ে ভণ্ডামি আর উচ্ছৃঙ্খলতা, এগুলো আমি একেবারে মানি না। আমি এটা মানি, ধর্ম মানুষকে শৃঙ্খল হতে শেখায়, শৃঙ্খলা বোধ শেখায়, মানুষকে নিয়মানুবর্তিতা শেখায়। এটাই হচ্ছে ধর্মের মূল আধার এবং উদ্দেশ্য। ধর্ম কখনো উচ্ছৃঙ্খল হতে শেখায় না। ধর্ম কখনো বলেনি তুমি কুসংস্কারে অন্ধকারে ডুবে যাও। ঠিক, আমি ডক্টর নন্দী, আমি আপনার কাছে আবার আসবো। আমি শুধু দর্শকদের বলতে চাইবো যে ভাইরাসটার জন্য গোটা পৃথিবীতে এত প্রাণহানি, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ডক্টর নন্দীর সঙ্গে যখন কথা বলছি, গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা আবার নতুন রেকর্ড করলো 427। কোনোদিন 400-র ঘরে আসেনি, 427। গত 24 ঘন্টায় আমাদের এই রাজ্যে মারা গেছেন 11 জন। গোটা পৃথিবীতে হাজার হাজার মানুষের প্রাণ প্রতিদিন কাটছে যে ভাইরাস, তাকে মা বলে পুজো করবো। আমি দ্রুত একবার, যারা আই এম সুমন দে ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট, সেখানে মন্তব্য পাঠিয়েছেন, দ্রুত কয়েকটা মন্তব্য দেখে নেব। অভ্র দে, তিনি লিখছেন, পুজো করে করোনা তাড়াবেন যারা, তাদের অবিলম্বে চিকিৎসায় নোবেল দেওয়া উচিত। মিলন কুণ্ডু লিখছেন, পুলিশের নাকের ডগায় একসঙ্গে এতগুলো লোক জড়ো হয় কি করে? আনলক 1-এ সবকিছুকে ছাড় নাকি? অভিজিৎ তরফদার লিখছেন, করোনা বিতরণের নামে করোনা আবহন করা হচ্ছে, প্রশাসন চুপ কেন? বিভাস দত্ত লিখছেন, ভালোই হলো কোয়ারেন্টাইন সেন্টারে যাওয়ার পাঠ চুকলো, এবার থেকে করোনা মাতার মাদুলি পড়লেই হবে। অমিতাভ রায় লিখছেন, ময়দানের মাটি খুঁড়ে কুসংস্কারের চাষ হচ্ছে আর কেউ কিচ্ছু বলছে না, সত্য সেলুকাস। আমি দ্রুত এবার দেখাবো যে নমুনা, এই যে টেস্ট হচ্ছে এবং হুয়ের সেই অতি প্রাচীন চিরপরিচিত স্লোগান টেস্ট টেস্ট টেস্ট, আমাদের রাজ্যে এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কি, কত টেস্ট বাকি আছে? নিঃসন্দেহে এই বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য তুলে ধরতে হবে, তার কারণ জনস্বার্থ জড়িত। 24 ঘন্টায় সংক্রমণের নিরিখে শুক্রবার ফের রেকর্ড হলো রাজ্যে। এবার একদিনে সংক্রমিতের সংখ্যা 400 পেরিয়ে গেল। এদিন স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে 24 ঘন্টায় সংক্রমিত হয়েছেন 427 জন, 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 11 জনের। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা 7,303। করোনায় মৃত্যু হয়েছে 294 জনের। কোমরবিডিটিতে মৃত্যু হয়েছে 72 জনের, অর্থাৎ রাজ্যে মৃত্যু হয়েছে মোট 366 জন করোনা আক্রান্তের। এছাড়া বিভিন্ন সরকারি হাসপাতাল ও বেসরকারি ল্যাবে পাহাড় প্রমাণ নমুনা জমা রয়েছে পরীক্ষার অপেক্ষায়, যার মোট সংখ্যা প্রায় 16,500। এসএসকেএম হাসপাতালে দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং কলকাতার বিভিন্ন হাসপাতাল থেকে নমুনা আসে। কলকাতা পুরসভার সংগৃহীত নমুনাও এখানে আসে। হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার সকাল পর্যন্ত এখানে 1,500 নমুনা পরীক্ষা বাকি। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার সকাল পর্যন্ত স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের 450টি নমুনা পরীক্ষা বাকি ছিল। পূর্ব বর্ধমানের বিভিন্ন হাসপাতাল থেকে আসা নমুনার পরীক্ষা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে, এখানে প্রায় 2,500 নমুনার পরীক্ষা বাকি। মেদিনীপুর মেডিকেলে নমুনা আসে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলা এবং বিষ্ণুপুর ও নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা থেকে। এই হাসপাতালে প্রতিদিন 600টি নমুনা পরীক্ষা হওয়ার কথা, সেখানে শুক্রবার সকাল পর্যন্ত বাকি ছিল 1000-এরও বেশি নমুনা। বাঁকুড়া জেলার নমুনা পরীক্ষা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে, এখানে দৈনিক পরীক্ষা হওয়ার কথা সর্বাধিক 150, কিন্তু জমে রয়েছে প্রায় 1000 নমুনা। মালদা মেডিকেলে গোটা মালদা, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ মহকুমা থেকে নমুনা আসে, এখানে দৈনিক করোনা পরীক্ষা হওয়ার কথা 700, কিন্তু পরীক্ষার অপেক্ষায় প্রায় 700 নমুনা জমে রয়েছে। উত্তরবঙ্গ মেডিকেলের উপর নির্ভরশীল কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের একটি অংশ। হাসপাতাল সূত্রে খবর, উত্তরবঙ্গ মেডিকেলে 6,816টি নমুনা পড়ে রয়েছে। বেসরকারি ল্যাবগুলিতেও জমে রয়েছে প্রচুর নমুনা। সুরক্ষা ডায়াগনস্টিকে হাওড়া, উত্তর 24 পরগনা থেকে নমুনা আসে। শুক্রবার সকাল পর্যন্ত প্রায় 600টি পরীক্ষা বাকি ছিল এখানে।
দুর্গাপুরের সনকা হাসপাতালে নমুনা আসে পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলি, বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা থেকে। নমুনা জমে রয়েছে 2000, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 16,500 নমুনা পরীক্ষা বাকি রয়েছে। আর এতেই চিন্তিত চিকিৎসক মহল। টেস্ট করা, স্যাম্পল কালেকশন থেকে টেস্ট করে রিপোর্ট দেওয়া, এই পুরো প্রক্রিয়াটা গোল্ড স্ট্যান্ডার্ড যদি আমি বলি, আইডিয়ালি কি হওয়া উচিত, যদি সকালে সোয়াব নেওয়া হয় তাহলে বিকেলে রিপোর্ট দেওয়া। না দিলে কি হয়, এর অনেকগুলো দিক আছে। যেমন ধরুন, আমি স্যাম্পল যেটা নিলাম সেটা কতখানি কার্যকারী থাকে, আমি যত দিন সময় যাচ্ছে ততদিন এটা কি আমার পজিটিভ রিপোর্টটা পজিটিভ হিসেবে থাকছে নাকি নেগেটিভ হয়ে যাচ্ছে। প্রসেসটা যত আমরা করতে শুরু করব, প্রত্যেকটা সেন্টার করতে শুরু করেছে এবং আস্তে আস্তে তারা অনেক কিছু ফেস করছে, সেটা ওভারকাম করছে। হয়তো কিছুদিনের মধ্যে এটা আমরা ওভারকাম করে যাব। ডেফিনেটলি ডিলে হলে সব প্রসেসটা ডিলেড হবে। পরীক্ষায় বিলম্বের জন্য উদ্বেগ বাড়ছে করোনা সন্দেহভাজনদের পরিবারেরও। উত্তর কলকাতার হেদুয়ার গোয়াবাগান স্ট্রিটের বাসিন্দা দেবু মল্লিক। বছর 55 এই ব্যক্তি গত মাসে করোনার উপসর্গ নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন। 23 মে নমুনা সংগ্রহ হয়। 12 দিন পর সেই রিপোর্ট এলে জানা যায় তিনি করোনায় আক্রান্ত নন। অথচ এই কটা দিন চরম উদ্বেগে ছিল পরিবার। টোটাল রিপোর্ট আসতে সময় লাগলো 12 দিন। তারপরে জানতে পারলাম যে রিপোর্ট নেগেটিভ এসেছে, কিন্তু পেশেন্টের যে ওই সমস্যাটা, যেই সমস্যাটার জন্য ভর্তি করা হয়েছিল, ওই সমস্যাটা এখনো পর্যন্ত আছে। সেই সমস্যাটার কোনোভাবে সমাধান করা হয়নি। এই প্রেক্ষাপটে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, ল্যাবগুলির ক্ষমতা বাড়ানো হচ্ছে, কর্মীর সংখ্যাও বাড়ানো হচ্ছে, স্পেশাল অর্ডারে আরও ল্যাব টেকনিশিয়ান নেওয়া হচ্ছে। কদিন পর আর এই সমস্যা থাকবে না। একে পরীক্ষায় বিলম্ব, তার উপর করোনায় মৃত্যুর হারের নিরিখেও দেশের মধ্যে এই রাজ্য রয়েছে ওপরের দিকে। জাতীয় গড়ের তুলনায় পশ্চিমবঙ্গের গড় অনেকটাই বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া মেডিকেল বুলেটিন অনুযায়ী দেশে আক্রান্তের নিরিখে মৃত্যুর হার 2.8%। সেখানে পশ্চিমবঙ্গে আক্রান্তের নিরিখে মৃত্যুর হার 5.2%, অর্থাৎ জাতীয় গড়ের তুলনায় প্রায় 3% বেশি। যদিও গুজরাতে মৃত্যুর হার আরও বেশি, 6.2%। এ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকেরা। যত তাড়াতাড়ি আমি রিপোর্টটা পাবো, তত তাড়াতাড়ি চিকিৎসা করা এবং তত তাড়াতাড়ি মানুষকে আইসোলেট করা বা যা যা কর্তব্য সেগুলো করা, সেটা টেস্টের উপর অনেকটাই নির্ভর করছে। তাই কোয়ারেন্টাইনে পাঠানো, এটা তো সত্যি কথা, এটা তো দেখতে হবে। যেসব ল্যাবরেটরি এই কাজ করে চলেছেন, যেসব হাসপাতাল, যেসব সংস্থা এগুলো দায়িত্ব নিয়েছেন, তারা যদি এখন না পারছেন, কিন্তু আলটিমেটলি আপনারা দয়া করে আপনাদের ওইটাকে লক্ষ্য হিসেবে বাঁধুন। এবারে সেই লক্ষ্যে পৌঁছতে হবে যাতে সকালে নিয়ে বিকেলে রিপোর্ট দেওয়া যায়। সব মিলিয়ে ক্রমশ উদ্বেগজনক হচ্ছে করোনা পরিস্থিতি। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। আমি আবার ডক্টর অমিতাভ নন্দীর কাছে যাব। ডক্টর নন্দী, আমাদের খুব ক্ষুদ্র সামান্য প্রচেষ্টায় যেটুকু আমরা জোগাড় করতে পেরেছি তথ্য, তাতেই নমুনার পাহাড় প্রায় 16,500 নমুনা পরীক্ষা বাকি আছে। আবার বলছি যে আমাদের খুব ক্ষুদ্র বিভিন্ন জেলা থেকে যেটুকু আমরা একটা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা জোগাড় করতে পেরেছি, সংখ্যা এর থেকে কম বেশি হতে পারে। কিন্তু আমার প্রশ্নটা মারাত্মক, চিকিৎসা শুরু হবে কি করে যদি পজিটিভ অথবা নেগেটিভ কনফার্মেশন আসতে 10 দিন 12 দিন লাগে? তাহলে রোগ হয়নি এটা জানার আগে হয় রোগী সুস্থ হয়ে যাবেন, আর রোগ হয়েছে এটা জানার আগে তার অবস্থা সংকটজনক হয়ে যাবে, এবং এই মাঝের সময়টাতে যার রোগ হয়েছে তিনি চূড়ান্তভাবে সংক্রমণ ছড়াবেন। অথচ প্রথম দিকে ডক্টর নন্দী, টু বি ভেরি অনেস্ট, আজকে যদি স্যাম্পল কালেকশন হতো পরের দিনে রিপোর্ট চলে আসতো। অথচ কলকাতা এবং জেলা দুক্ষেত্রেই এখন এই উমপুনের পরে ক্রমশ এই ছবিটা বাড়ছে। এই 16,500 কবে ক্লিয়ার হবে আমরা কেউ জানি না। কতটা বিপজ্জনক ডক্টর নন্দী? হ্যাঁ, বিপজ্জনকের পাশাপাশি আরেকটা জিনিস আমরা জানতে চাই, এই সবাই হয়তো জানার একটা অধিকার আছে, এর কারণটা কি, কেন এত দিন পড়ে থাকবে, এত সময় কেন লাগবে, এখন তার কি হবে, তার ফল কি হবে, সেটা তো আমিও বলেছি, সুমন তুমিও বললে এখন যে কি হতে পারে। ফল মারাত্মক। 1 নম্বর হচ্ছে যে যেটা বললে ঠিকই, আমরা সঠিক চিকিৎসা শুরু করতে পারছি না, এবং যদি 10-12 দিন লেগে যায়, এটা আমার কাছে একটা খবর, 10-12 দিন যদি লাগে, তার আগে এমন অনেক পেশেন্ট থাকবে যারা সুস্থ হয়ে বাড়ি চলে যাবে, এবং সুস্থ মানে ক্লিনিক্যালি কিওর হয়ে যাবে, এবং তারা ভাইরাসটা নিয়ে যাচ্ছে কিনা আমরা জানি না। 1 নম্বর। এবারে ভাবো যদি ওপিডি বেসিসে কেউ এসে থাকে, আউটডোর থেকে যেসব টেস্টগুলো হচ্ছে এখন কলকাতা শহরে বিভিন্ন জায়গায় হচ্ছে,
তো সেগুলোও যদি দেরি হয়, সে তো সমাজে ফিরে গেল, সোয়াবটা দেওয়ার পরে সে বাড়ি ফিরে গেল। এবারে তার 10 দিনের মধ্যে সে কত মানুষকে ছড়াবে? তাহলে আমরা আগামী দিনে কি এক্সপেক্ট করব? একটা হিউজ এসকালেশন, মারাত্মকভাবে এই সংক্রমণটা ছড়াতে পারে। এটা তো পারে নয়, আমার মনে হচ্ছে এটা হবে। এবং এই দেরির কারণে বিভিন্ন রকমের, শুধু তাই নয়, একটা হাসপাতালে যখন ভর্তি আছে আমাদের এটাও ভাবতে হবে সে হসপিটাল কস্টটা সে বিয়ার করছে। আমাকে অর্থনীতি বিভিন্ন মানুষ, তো বড় বড় মানুষ যারা পদে বসে আছেন তারা কত দরদ নিয়ে বলছেন, জনদরদি, তারা বলছেন যে এত মানুষের এত খরচ হয়ে যাচ্ছে, প্রাইভেট হসপিটাল এত টাকা বিল করছে, ভুয়ো বিল হচ্ছে, এর থেকে সে করছে। কিন্তু টেস্টের দেরির জন্য যে কটা দিন সে হাসপাতালে রইল এক্সট্রা, সেই টাকাটা কে দেবে? তার দায়িত্ব কে নেবে? কেন দেরি হবে? এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে সে যখন রইল, একটা ওয়ার্ডে নন কোভিড পেশেন্ট রয়েছে এবং কোভিড পেশেন্ট রয়েছে, সেখানে নোজোকোমিয়াল ইনফেকশন, মানে হচ্ছে হাসপাতালের ভেতরে এক মানুষ থেকে আরেক মানুষে ছড়ানোটাকে আমরা হসপিটাল অ্যাকোয়ার্ড বা নোজোকোমিয়াল ইনফেকশন বলি। এই নোজোকোমিয়াল ইনফেকশন কোভিড-19-এ আমরা অলরেডি প্রমাণ পেতে শুরু করেছি। কলকাতা শহরে আমি এমন অনেকগুলো হসপিটাল, নার্সিংহোম জানি যেখানে নোজোকোমিয়াল ইনফেকশন হচ্ছে, এবং যার কোভিড হয়নি সেও কদিন পরে তার কোভিড পজিটিভ হয়ে যাচ্ছে। এর দায়িত্বটা কে নেবে? মারাত্মক আশঙ্কার কথা বললেন ডক্টর নন্দী। আমি আবার একবার বলবো যে রাজ্যে এবং দেশ জুড়ে গত 24 ঘন্টায় সংক্রমণ কিন্তু সর্বাধিক। আবার বলছি, রাজ্যে গত 24 ঘন্টায় 427 জন কোভিড আক্রান্ত হয়েছেন। গত 24 ঘন্টায় 11 জনের মৃত্যু হয়েছে শুধু আমাদের রাজ্যে। রাজ্যেরও বিষয় নয়, ঠিক রাজ্যের মতো দেশ জুড়ে গত 24 ঘন্টার সংক্রমণ কিন্তু সর্বাধিক। 9,851 হচ্ছে গোটা দেশের ফিগারটা, অর্থাৎ পাল্লা দিয়ে দেশ এবং রাজ্যের ফিগারটা বাড়ছে এবং মারাত্মকভাবে বাড়ছে। তবে সামনে আর মাত্র 3 দিন, 8 তারিখ থেকে হোটেল, ধর্মস্থান খোলা যাবে, তবে হ্যাঁ, শর্ত সাপেক্ষে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী 8ই জুন থেকে খুলে যাচ্ছে ধর্মীয় স্থান, হোটেল, রেস্তোরাঁ, শপিং মল। কন্টেনমেন্ট জোনের বাইরে রেস্তোরাঁ, ধর্মস্থান, হোটেল, শপিং মল খোলার ব্যাপারে নতুন নির্দেশিকা এবং স্বাস্থ্যবিধি জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। শপিং মলের ক্ষেত্রে উপসর্গহীনরাই ভেতরে ঢুকতে পারবেন। অতিরিক্ত জমায়েত পুরোপুরি বন্ধ। শপিং মলে থাকা সিনেমা হল, বাচ্চাদের খেলার জায়গা বন্ধ। সাউথ সিটিতে চলছে চূড়ান্ত লগ্নের প্রস্তুতি, চলছে স্যানিটাইজেশন টানেল বসানোর ভাবনা। আগামী 8 তারিখ অর্থাৎ সোমবার খুলছে কলকাতার সমস্ত মল, এবং বহুদিন পর আপনি যদি মলে যাচ্ছেন, সঙ্গে কিন্তু কোনো ব্যাগ বা লাগেজ নিয়ে যাবেন না। সেটা থাকলে কিন্তু আপনাকে মলে ঢুকতে দেওয়া হবে না। যারা মেন গেট দিয়ে ঢুকছেন তারা যদি বাঁদিকে যান তারা বাঁদিকেই থাকবেন, তারা যদি ডান দিকে যান তারা ডান দিকে থাকবেন, অর্থাৎ মাঝখান থেকে কিন্তু এই পার ওপার করা যাবে না। এখানে লিফটে একসঙ্গে 6 জনের বেশি উঠতে পারবেন না। এসকালেটরে 2 জনের মধ্যে থাকবে 3টি সিঁড়ির ব্যবধান। লিফটের ভেতর আগে আমাদের 20 ক্যাপাসিটি ছিল, ওটাকে আমরা রিডিউস করে 6 জন করছি, এবং একজন অপারেটর থাকবে ভেতরে, তো নোবডি ক্যান টাচ দ্য বাটনস। রেস্তোরাঁর ক্ষেত্রেও একাধিক নির্দেশিকা দিয়েছে কেন্দ্র। সোমবার থেকে খুলে যাচ্ছে কলকাতার বেশ কিছু রেস্তোরাঁ, যেমন 6 বালিগঞ্জ প্লেস। সোমবার থেকে সরকারি নিয়মে বেশ কিছু রেস্টুরেন্টস খুলে যাচ্ছে, তার মধ্যে 6 বালিগঞ্জ প্লেস অন্যতম। আগে 146 জন প্রবেশ করতে পারতেন, এখন প্রবেশ করতে পারবেন 72 জন। একটা টেবিল থেকে আরেকটা টেবিলের দূরত্ব হবে 6 ফিট। ডিসপোজাল প্লেট দেওয়া হবে। শুধুমাত্র তাই নয়, সার্ভ করা হবে না কোনো খাবার, একটা টেবিলে রেখে দেওয়া হবে। সেই টেবিল থেকেই যারা খেতে এসেছেন তাদেরই নিয়ে নিতে হবে সেই খাবার। গেস্টের পার্টি যেগুলো আমরা করছি হচ্ছে অবভিয়াসলি এন্ট্রি পয়েন্টে আপনার হ্যান্ড স্যানিটাইজিং, টেম্পারেচার ম্যাপিং, এন্টায়ার গেস্ট তাদের কি প্রোফাইল, তার নাম, তার অ্যাড্রেস, কন্ট্যাক্ট ট্রেসিংয়ের জন্য যেটা, সেগুলো সব নোট ডাউন করা হবে। তারপরে তাদেরকে শু কভার দেওয়া হবে। আমাদের প্রায়োরিটি ইজ গোইং টু বি সেফটি। 8 তারিখ থেকে খুলছে কলকাতার একাধিক হোটেল। হোটেলের ক্ষেত্রে কেন্দ্রীয় নির্দেশিকায় বলা হয়েছে উপসর্গহীন গ্রাহককে হোটেলে রাখা যাবে। ব্যাগ হোটেলের ঘরে পাঠানোর আগে জীবাণুমুক্ত করতে হবে। হোটেলের ঘরে রুম সার্ভিসের সময় রাখতে হবে সামাজিক দূরত্ব। হোটেলে বড় জমায়েত করা যাবে না। হোটেলে আগতদের ওই এলাকার কন্টেনমেন্ট জোন সম্পর্কে জানাতে হবে। সরকারি বিধি মেনে আগামী 8 তারিখ থেকেই দেশের হোটেল রেস্তোরাঁগুলি খুলতে চলেছে। হোটেল খোলার ক্ষেত্রে সরকারের যে নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়মগুলো মানতে হবে, অর্থাৎ বিশেষ করে এই যে যারা আসবেন এখানে তাদের সুরক্ষার বিষয়টি, যে
পরিচ্ছন্নতা সেই বিষয়টিকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিতে হবে। এই মুহূর্তে আমরা দ্য ললিত গ্রেট ইস্টার্নে রয়েছি এবং এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা রুম এভাবেই পরিষ্কার করা হচ্ছে, প্রত্যেকটি রুমকে স্টেরিফিউম করা হচ্ছে, অর্থাৎ একটা নির্দিষ্ট কেমিক্যাল দিয়ে সেটাকে একটা পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হচ্ছে এবং স্টেরিফিউম করার পরে 24 ঘন্টা রেখে দেওয়া হচ্ছে। Presently we are open for guests who are traveling from abroad. So for them the SOP is already clear that the government is screening them at the airport and we are getting that certificate and they are going for quarantine. People who are coming for business or who will be using the restaurants, for them we'll be doing a check-in at the entrance. In terms of rooms, we'll be open about 40-50% and the staff strength. ধর্মস্থানের ক্ষেত্রে নির্দেশিকায় বলা হয়েছে উপসর্গহীনেরা প্রবেশ করতে পারবেন, বিগ্রহ স্পর্শ করা যাবে না, দাঁড়ানো ও বসা উভয় ক্ষেত্রে 6 ফুট দূরত্ব বজায় রাখতে হবে, ধর্মস্থানের মধ্যে প্রসাদ বা পবিত্র জল প্রভৃতি বিতরণ করা যাবে না, হাতে স্যানিটাইজার দেওয়া ও থার্মাল স্ক্রিনিং এর ব্যবস্থা করতে হবে প্রতিষ্ঠানকেই, মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক, যত্রতত্র থুতু ফেলা যাবে না। কলকাতার কিছু জায়গায় ইতিমধ্যেই খুলেছে মন্দিরের কপাট। 1 জুন থেকেই ফিরিঙ্গি কালীবাড়ির দরজা খুলে গিয়েছে এবং দরজা খোলা হয়েছে মূলত ভক্তদের কথা মাথায় রেখে। দেখতে পাচ্ছি যে প্রধান পুরোহিত যিনি রয়েছেন তিনিও মাস্ক পরেছেন, তার সামনেই রাখা রয়েছে স্যানিটাইজারের বোতল। আর এই যে গেট, সেই গেটটি বন্ধ রাখা রয়েছে, কোনো ভক্ত যাতে ভেতরে প্রবেশ না করতে পারে সেটি তারা নিশ্চিত করছেন। যারা আসছেন বাইরে থেকেই তারা প্রণাম সারছেন মায়ের উদ্দেশ্যে। যবে থেকে দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠ তারা তাদের ভক্তদের পুজো নেওয়া গ্রহণ করবেন এবং তারা ভক্তদের সমাগম করবেন, তারপর থেকে আমরাও আমাদের সিজিএফ চালু করবো। আমরা মোটামুটি ওদেরকে ফলো করছি আমরা। তবে এইসব জায়গা খুললেও মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তো রেস্তোরাঁ বা ধর্মীয় যে স্থানগুলো, ধর্মস্থান, সেইগুলোকে কিন্তু ওপেন করে দেওয়াটা কিন্তু যথাযথভাবে ঠিক হবে না। তো এটার নিয়ম হচ্ছে যে একটু একটু করে মানুষকে এক্সপোজ করো। আমরা বলেইছি 2-3টে জিনিস, তার মধ্যে একটা হচ্ছে সোশ্যাল ডিস্ট্যান্সিং, এর থেকে বড় জিনিস কিছু হতে পারে না। স্যানিটাইজেশন, এর থেকে বড় জিনিস কিছু হতে পারে না। মাস্কের ব্যবহার, এই ইনফেকশনের জায়গা থেকে নিজেকে বাঁচতে হবে। লকডাউন তো বেশি দিন রাখা যাবে না এবং রাখাটা প্র্যাকটিক্যালও নয়, আমাদের বেরোতে হবে। আমি মনে করছি যে লোকে ভাবতে শুরু করেছে, আরো বেশি দরকার সচেতনতা। কিছুদিন আগে আমি একটা পেপারে দেখলাম ফ্রান্সে রেস্তোরাঁতে একটা করেছে, উপর থেকে একটা ট্রান্সপারেন্ট সিট গোল মতো সামনে দিয়ে প্রত্যেকের টেবিলের সামনে ঝুলে পড়ছে। গ্যাদারিং থেকেও প্রোটেক্টেড এবং ইউ ক্যান ইউজ ইউর এভরিথিং উইদাউট হ্যাভিং মাস্ক। সংক্রমণ এড়িয়ে কতটা ছন্দে ফিরতে পারে শহর তা দেখার অপেক্ষায় সকলে। এবিপি আনন্দ।